আমি তো তুলতে মানা করলাম। হ্যাঁ, সবাই দেখতেছেন? স্যার আপনার হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এখন আসছে। স্যার নাও দেখা যাচ্ছে। আমরা স্টার্ট করে দেই। So my dear friends, last class we discussed company administration and finance, especially memorandum association. Up to memorandum association we already discussed. If you have no query or no question about up to memorandum associations, then we can further proceed. তো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত আমরা যা পড়ছি? হ্যাঁ, আমাদের এখন আমি ওই স্লাইডে না গিয়ে আমি সরাসরি আমি ইয়েতে চলে গেলাম। আমি একটা শীট দিচ্ছি আপনাদেরকে, অর্থাৎ ওয়ার্ডের যে একটা শীট আছে সেটা আমি এখন আজকে শেষ করব। আপনারা দেখেন এখানে সোল প্রপার্টিশিপ, ইন্ডিভিজুয়াল ট্রেডার্স, প্র্যাকটিশনার্স, এটা আমি স্লাইডে পড়াইছি। সোল প্রপার্টিশিপ বলতে কি বুঝি, এখানে এই ডিটেলস এখানে লেখা আছে, আপনারা এটা দেখে নেবেন। আমি মনে হয় যে এখন আমি বলে যাই, হ্যাঁ, আপনারা পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো। স্যার এটা কি আপনার শীটটা? আমার শীটটা, হ্যাঁ রাইট। এটা থেকে পাওয়ার পয়েন্টে করছি। এখানে আমরা সোল প্রপার্টিশিপ, ইন্ডিভিজুয়াল আর প্র্যাকটিশনার্স বলতে কি বুঝি সেটা আমরা এখানে লিখছি। দেন আমাদের পার্টনারশিপ, বিজনেস কি, পার্টনারশিপের কথা এখানে বলা আছে, দেখবেন আপনারা এগুলা তো পড়লে উপকৃত হবেন। পার্টনারশিপগুলো কি, অ্যারেঞ্জমেন্ট বিটুইন দ্য পার্টিজ, এগুলো আমরা অলরেডি আলোচনা করছি। ফর্মস অফ পার্টনারশিপ, পার্টনারশিপ ফর্মগুলো জেনারেল পার্টনারশিপ, লিমিটেড পার্টনারশিপ, আবার ইন এডিশনাল বর্তমানে আরো দুইটা পার্টনারশিপের কথা বলা হচ্ছে, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, লিমিটেড লাইবিলিটি, লিমিটেড পার্টনারশিপ, এগুলো পাওয়ার পয়েন্টও দেখানো হয়েছে। দেন হচ্ছে ইকুইটি পার্টনার্স, হ্যাঁ, ইকুইটি পার্টনার্স, সাইলেন্ট পার্টনার্স। সাইলেন্ট পার্টনার্স কি, যে শুধুমাত্র বিজনেস অপারেশনে থাকবে না, সে শুধু প্রফিট এন্ড লসে শেয়ার করবে, তাদেরকে বলা হচ্ছে সাইলেন্ট পার্টনার্স। দেন বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টনারশিপ। পার্টনারশিপের কি কি ক্যারেক্টার্স আছে, এই ক্যারেক্টারগুলো, এ পার্টনারশিপ ফার্ম ইজ নট এ লিগ্যাল এন্টিটি। হ্যাঁ, পার্টনারশিপ ইজ এ কনকারেন্ট সাবজেক্ট, আনলিমিটেড লাইবিলিটি, পার্টনার্স আর মিউচুয়াল এজেন্টস, ওরাল অর রিটেন এগ্রিমেন্ট, number of partners is minimum 2 and maximum 50 in any kind of business activities. Mutual agency is the real test. ঠিক আছে, পার্টনারশিপ ক্ষেত্রে মিউচুয়াল এজেন্সি হয়, হ্যাঁ, এটা ইজ দ্য রিয়েল টেস্ট। দেন আমরা চলে গেছি কর্পোরেশন অর কোম্পানি। আমরা বলবো এখানে কর্পোরেশন অর কোম্পানি। কোম্পানি অ্যাক্ট 1994 অনুযায়ী কোম্পানি ডেফিনিশন কি সেগুলো আমরা আলোচনা করছি, ডিটেলস আলোচনা করছি, এবং এটা আপনাদের মাধ্যম থেকে আমরা ফিডব্যাকও নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা কোম্পানি ডেফিনিশন আমরা পারবো। দেন আমরা বলছি যে কি কি কোন কোন ক্যারেক্টারিস্টিক্স যেগুলা সোল প্রপার্টিশিপ এবং পার্টনারশিপ থেকে কোম্পানিকে ডিফারেন্স করে, ডিস্টিংগুইশ করে, যার ক্যারেক্টারিস্টিক্সগুলা, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা আলোচনা করছি। সেপারেট লিগ্যাল এন্টিটি, লিমিটেড লাইবিলিটি, পারপেচুয়াল সাকসেশন, রিলেটিভ ইজি অফ ট্রান্সফারিং ওনারশিপ রাইটস, প্রফেশনাল ম্যানেজমেন্ট, ইজি অফ ক্যাপিটাল একুইজিশন। এই যে 6টা পয়েন্ট, গভর্নমেন্ট রেগুলেশনস, এই 6টা পয়েন্টের মাধ্যমে আমরা 6টা 7টা 1 2 3 4 5 6 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্টের মাধ্যমে আমরা কোম্পানিকে সোল প্রপার্টিশিপ এবং পার্টনারশিপ থেকে আলাদা করতে পারি। এইটা ডিস্টিংগুইশের ক্যারেক্টারিস্টিক হচ্ছে 7টা। দেন আমরা বলছি ডিফারেন্ট টাইপস অফ কোম্পানি। কোম্পানি, বিভিন্ন প্রকার কোম্পানি থাকে। অন দ্য বেসিস অফ ওনারশিপ, কোম্পানিজ আর কোম্পানি, পাবলিক কোম্পানি। দেন বলা হচ্ছে যে আমাদের লাইবিলিটি, on the basis of liability of shareholders or liability of owners. The partnerships are 2 types, unlimited liability, limited liability. Limited liability are 2 types, company is limited by guarantee, company is limited by shares. Then controlling of the business controlling of ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি কি, সাবসিডিয়ারি কোম্পানি কি, যে যদি একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে সম্পূর্ণ তার ম্যানেজমেন্ট এবং অপারেশনের উপর যখন হস্তক্ষেপ করবে, তা যেই কোম্পানিকে হস্তক্ষেপ করে এবং যেই কোম্পানির
ডিসিশনের উপর ভিত্তি করে অপর আরেকটা কোম্পানি চলে, তখন যে কোম্পানিটার ডিসিশনের উপর ভিত্তি করে চলে তাকে বলে হোল্ডিং কোম্পানি, এবং যেই কোম্পানিটা তার অধীনস্থ থাকে তাকে বলে সাবসিডিয়ারি কোম্পানি। অর্থাৎ একটাকে বলা হয়, আরেকটা ভাষায় এটা বলা যায় মাদার কোম্পানি, আর একটা সিস্টার কনসার্ন কোম্পানি। ঠিক আছে, দুইটা কোম্পানি, হোল্ডিং কোম্পানি অর মাদার কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি অর সিস্টার কনসার্ন কোম্পানি। দেন আমরা বল মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন বলতে কি বুঝি? মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন আমরা বলছি এটা একটা লিগ্যাল ডকুমেন্ট। সেই ডকুমেন্টটা কেন করা হয়? কোম্পানি ফর্ম করার জন্য বা রেজিস্টার করার জন্য। এই মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে অনেকগুলো ক্লজ থাকে, সেই ক্লজগুলো আমরা আলোচনা করছি। এবং মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে এরকম স্পেশাল একটা কন্ডিশন থাকে, আবার কোম্পানি লিমিটেড বাই গ্রান্টের ক্ষেত্রে একটা স্পেশাল কন্ডিশন দিতে হয়, আর আদার্স যে কন্ডিশন সেগুলো অলমোস্ট সেম। ঠিক আছে, কোম্পানি লিমিটেড আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কিরকম হবে এটা এখানে বলা আছে। দেন আমরা বলবো আনলিমিটেড কোম্পানি। আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমার মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কিরকম হবে সেটা এখানে বলে দিছি। অর্থাৎ আমার শীটগুলো আমি আবার দেখাচ্ছি, এই মানে যেগুলো আমি পড়াই নাই সেগুলো জন্য আবার একটু সময় দিব, আর যেগুলো পড়াই ফেলছি এগুলো একটু আমি দ্রুত যাচ্ছি। রেস্ট্রিকশন ও অল্টারেশন অফ মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম অল্টারেশনের জন্য অর্থাৎ চেঞ্জ পরিবর্তন করার জন্য কিছু রেস্ট্রিকশন আছে। এটা দেখেন, এটা কি বলছে? এ কোম্পানি শ্যাল নট অল্টার দ্য কন্ডিশনস অন কন্টিনিউড ইন ইটস মেমোরেন্ডাম এক্সেপ্ট প্রভিশনস ইজ মেড ইন দ্য অ্যাক্ট। Only those provisions which by any other specific provision contained in this act are required to be stated in the memorandum of the company concerned shall be deemed to be the conditions contained in its memorandum. Other provisions contained in the memorandum, including those relating to the appointment of director, managing agent, manager, may be altered in the same manner as the articles of the company, if there is any express provision in this act permitting the altering. অর্থাৎ আপনার মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন নরমালি তো অল্টার করা যায় না, কিন্তু স্পেশাল কোন কোন ক্ষেত্রে করা যায় সেগুলো এখানে বলা আছে। নেম অফ কোম্পানি এন্ড চেঞ্জ অফ নেম। কোম্পানির নাম পরিবর্তন করতে হলে, কোম্পানির নাম এবং কোম্পানির তার পরিবর্তন করতে হলে কি করতে হয় সেটা সেকশন 11 অফ কোম্পানি অ্যাক্ট 1994 বলা আছে। এগুলো আপনারা দেখবেন, আপনাদের দেখার জন্য আসলে এগুলো করা, আপনারা বাসায় এগুলো দেখবেন। আমরা একটু হাইলাইট করে দিব আর কি, সব করানো যাবে না। রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল রিডাকশন করতে গেলে আমাদের কি করতে হবে এটা আমরা গত ক্লাসে আমরা বলছিলাম। ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল রিডাকশন করতে হলে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে, তারপর এটা কোর্ট থেকে পারমিশন নিতে হবে। আমরা আলোচনা করছি প্রমোটার বলতে কি বুঝি, প্রমোটারকে আমরা আলোচনা করছি। দেন আমরা বলছি মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন কি, কন্টেন্টস অফ মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন। মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন কন্টেন্টস গুলো কি কি? নেম ক্লজ, রেজিস্টার্ড অফিস ক্লজ, অবজেক্ট ক্লজ, লাইবিলিটি ক্লজ, ক্যাপিটাল ক্লজ, ঠিক আছে, রেজিস্ট্রেশন ক্লজ, কোম্পানি রেজিস্ট্রেশন ইন বাংলাদেশ। এই দুটো ক্লজ গুলো হচ্ছে আমরা মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনের যে 6টা ক্লজ, 6টা ক্লজ আমরা বলছি, 6টা আরেকটা এডিশনাল আছে সেটা আমরা ভবিষ্যতের জন্য, হ্যাঁ, ফর ওয়ান পারসন কোম্পানি। কোম্পানি রেজিস্ট্রেশন ইন বাংলাদেশ। বাংলাদেশে কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য প্রি রিকুইজিশন অফ কোম্পানি ফরমেশন, এটা আমরা বলছি প্রি রিকুইজিশন। কোম্পানি ফরমেশনের পূর্বে আমার কি কাজগুলো, কি কাজগুলো হচ্ছে, প্রথম হচ্ছে আমার কোম্পানি নেম লাগবে, ডিরেক্টরস লিস্ট লাগবে, শেয়ার হোল্ডারদের লিস্ট এবং ডিটেলস দিতে হবে, অথরাইজ ক্যাপিটাল, ঠিক আছে, অথরাইজ ক্যাপিটাল কত হবে, পেইড আপ ক্যাপিটাল, এগুলো এখানে ডিটেলস বর্ণনা দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, রেজিস্টার্ড অ্যাড্রেস, হ্যাঁ, মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ রেজিস্ট্রেশন। এই যে পয়েন্টগুলা প্রি রিকুইজিশন ফর কোম্পানি ফরমেশন। কোম্পানি ফরমেশনের আগেই এই কাজগুলো করে নিতে হবে। কোম্পানির নাম কি হবে, কোম্পানির ডিরেক্টর কারা হবে, শেয়ার হোল্ডার কারা হবে, এটার অথরাইজ ক্যাপিটাল কি হবে, পেইড আপ ক্যাপিটাল কত হবে, রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস কি, এবং মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আগে থেকে রেডি করতে হবে। দেন কনসিডারেশন ফর এডিশন এখানে আছে, যদি ফরেনার হয়ে থাকে তাহলে ফরেনার কিভাবে বাংলাদেশে কোম্পানি ফরমেশন করবে।
ঠিক আছে, তাহলে এটাগুলো আমরা বলছি প্রথমে নেম ক্লিয়ারেন্স নিতে হবে ফরেনারদের, ব্যাংক অ্যাকাউন্টে করতে হবে এবং সেখানে পেড অফ ক্যাপিটাল জমা করতে হবে। দেন তার কি করতে হবে, কোম্পানি রেজিস্ট্রেশন নিতে হবে। এবং ফরেনারের ক্ষেত্রে বলা আছে সে যদি বাংলাদেশে সে যদি মানে সরাসরি থেকে যদি কাজ না করে ওভারসিজ মাধ্যমে করতে পারে কাজ, এবং সেই জন্য বাংলাদেশে এসে সে যতদিন থাকবে ততদিন সে বিজনেস ভিসার মাধ্যমে সে এসে ভিজিট করে বাংলাদেশে সেই কাজগুলা করে নিতে পারবে। যদি কোনো কারণবশত সে যদি এখানে পার্মানেন্টলি রিলোকেট করতে চায় বাংলাদেশে এবং সেখান থেকে বিজনেস করতে চায়, তাহলে তার কি লাগবে, ওয়ার্ক পারমিট লাগবে। ঠিক আছে, এই কথাগুলো কনসিডারেশন ফর ফরেনারদের ক্ষেত্রে এই কনসিডারেশন গুলো করতে হবে। দেন আমরা বলছি রিকোয়ার্ড ডকুমেন্টস, এই যে একটু আগে প্রি রিকুইজিশন বললাম, সেই প্রি রিকুইজিশন গুলাই এখানে ডকুমেন্ট আকারে লাগবে। যেমন কোম্পানি নেম ক্লিয়ারেন্স যেটা সেটা আগে নিতে হবে যদি আমি রেজিস্ট্রেশন করতে যাই, মেমোরিয়াল রেজিস্ট্রেশন, আর্টিকেলস রেজিস্ট্রেশন জমা দিতে হবে, শেয়ার হোল্ডার্স পার্টিকুলার দিতে হবে, ডিরেক্টরস পার্টিকুলার দিতে হবে, রেজিস্টার্ড অ্যাড্রেস দিতে হবে, হ্যাঁ, ফর্ম 9 সাবস্ক্রাইবার পেজ দিতে হবে, এবং ফরেনারদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা পাসপোর্টের কপি দিতে হবে। শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর সবারই ফরেন শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরদের পাসপোর্টের কপি দিতে হবে। রেজিস্ট্রেশন প্রসিডিউর সেটা আমরা আলোচনা করছি। রেজিস্ট্রেশন প্রসিডিউরটা কি হবে? কোম্পানি রেজিস্ট্রেশন প্রসিডিউর ইন বাংলাদেশ is partially computerized. There are the 3 distinct steps involved in the Bangladeshi company setup procedure. Name clearance নিতে হবে প্রথম, দেন ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, কোম্পানি রেজিস্ট্রেশন নিতে হবে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টটা যেটা সেটা হচ্ছে ফরেনারদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি, ব্যাংক অ্যাকাউন্ট এবং পেড অফ ক্যাপিটাল ব্রিঙ্গিং করা। তাহলে নেম ক্লিয়ারেন্স কি? এই যে নেম ক্লিয়ারেন্স এখানে কথাবার্তা বলা আছে, হ্যাঁ, কত টাকা দেওয়া দিতে হবে, হ্যাঁ, দিয়ে আপনার এটার ফি কত, ওই তারপরে আপনার এইভাবে আপনি নেম ক্লিয়ারেন্সটা নেবেন। নেম ক্লিয়ারেন্স ব্যাখ্যা দেওয়া আছে, আমরা পাওয়ার পয়েন্টে তো আসলে ডিটেলস বলতে নেই, এখানে ডিটেলস আছে। দেন বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করবে, এবং সেটার জন্য আপনার ব্যাংক এনক্যাশমেন্ট সার্টিফিকেট নিতে হবে, ব্যাংক একটা সার্টিফিকেট ইস্যু করে। রেজিস্টার অফিস, রেজিস্টার কোম্পানি, দেন আমরা রেজিস্টার কোম্পানি হিসেবে আমরা এখানে আরজিএসসি তে কি কি করব, এখানে এই কথাগুলো সব লেখা আছে, হ্যাঁ, এগুলো আমরা ডিটেইলস দেখব। তারপর আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্ট্রেশন হওয়ার পরে আমাদের পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিস আছে কিছু, পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি। রেজিস্ট্রেশন হওয়ার পরে আমাদের কি করতে হবে, আরজিএসসি থেকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কালেক্ট করতে হবে আরজিএসসি থেকে, ফর্ম 12 কালেক্ট করতে হবে, সার্টিফিকেট কপি যে এমও এন্ড এও আমার কালেক্ট করতে হবে আরজিএসসি অফিস থেকে, এবং কোম্পানি নিজে কি করতে হবে, শেয়ার সার্টিফিকেট ফর ইচ অফ দ্য শেয়ার হোল্ডার, প্রতি শেয়ার হোল্ডারদের জন্য শেয়ার সার্টিফিকেট ইস্যু করতে হবে। রেজিস্টার মেনটেন করতে হবে, শেয়ার হোল্ডার শেয়ার ডিরেক্টরদের রেজিস্টার মেনটেন করতে হবে। কোম্পানি আলাদা তার নামে একটা সিল করতে হবে, একটা রাবার স্ট্যাম্প লাগবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিস। রিটার্ন ফাইলিং রিকোয়ারমেন্টস, রিটার্ন ফাইলিং রিকোয়ারমেন্টস কি, পোস্ট এটাও একটা মানে অনেকটাই আপনার পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি। যখন পোস্ট রেজিস্ট্রেশন হয়ে গেল তারপর আপনার এই রিটার্ন ফাইল করতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্ন কি, অ্যানুয়াল রিটার্ন, রেগুলার রিটার্ন। অ্যানুয়াল রিটার্ন বলতে কি বলছে, ইচ ক্যালেন্ডার ইয়ার অ্যানুয়াল জেনারেল মিটিং মাস্ট বি হেল্ড। দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং মাস্ট বি কন্ডাক্টেড within 18 months of the company incorporation, after which no more than 15 months can elapse between the one AGM and the next. ঠিক আছে, and regular return দিতে হবে in case of any change in the board of directors or in the shareholders holding structure or any other change. A relevant return must be filed with the RGSC within a certain period of time. ঠিক আছে, এই কাজগুলা আমার পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিস। দেন আমরা আলোচনা করছি অ্যানুয়াল জেনারেল মিটিং। অ্যানুয়াল জেনারেল মিটিং কিভাবে করবে, হ্যাঁ, প্রতি কোম্পানি তার ক্যালেন্ডার ইয়ারে সে একটা করে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। তবে কোনো একটা ক্যালেন্ডার ইয়ারের মিটিং পরবর্তী ক্যালেন্ডার ইয়ারের মিটিং এর পার্থক্যটা 15 মাসে বেশি হবে না। এই কথাগুলো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি। পেনাল্টি কি হবে, যদি কোনো কারণবশত অ্যানুয়াল জেনারেল মিটিং না করতে পারে ওই নির্দিষ্ট ফর্মে নির্দিষ্ট টাইমের ভিতরে, তখন তার পেনাল্টিটা কি হবে, পেনাল্টিটা বলা আছে সেখানে আপনার 10,000 টাকা তাকে পেনাল্টি করা হবে। যদি এরকম ডিফল্ট হতে পরবর্তীতে পর্যন্ত কন্টিনিউ করে তখন ফার্দার ফাইন করা হবে, এবং এটা 250 টাকা ফর এভরি ডে,
প্রতিদিনের জন্য, হ্যাঁ, আফটার দ্য ফার্স্ট ডে ডিউরিং হুইচ শাল ডিফল্ট কন্টিনিউ, যেদিন থেকে ডিফল্ট কন্টিনিউ হয়েছে সেখান থেকে শুরু করে প্রতিদিনের জন্য 250 টাকা করে তাকে ফাইন দিতে হবে। স্ট্যাচুটরি মিটিং অ্যান্ড স্ট্যাচুটরি রিপোর্ট অফ কোম্পানি, তাহলে আমরা এখান থেকে আমরা শুরু করবো আজকে স্ট্যাচুটরি রিপোর্ট থেকে। এগুলো পড়ছি, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং গুলো পড়ছি। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এর ভিতরে কোনো কথা আছে কিনা বলেন? এগুলো অলরেডি আলোচনা করছি এবং এটা ফিডব্যাক নেওয়া আছে। তারপর সময় পাবেন 2 মিনিট, কেউ যদি কোনো কথা বলতে চান। সামনে পরবর্তীতে একসাথে করতে পারি। জি স্যার, এখানে তেমন কোনো প্রবলেম নাই, তাহলে আমরা ফরওয়ার্ড হই। জি স্যার। তাহলে আমরা এখানে বলছি স্ট্যাচুটরি মিটিং, স্ট্যাচুটরি রিপোর্ট। স্ট্যাচুটরি মানে হচ্ছে ম্যান্ডেটরি আর কি, ম্যান্ডেটরি মিটিং গুলা কি কি এবং এই রিপোর্ট গুলা কি কি। অ্যাকর্ডিং সেকশন 84 অফ দ্য কোম্পানি অ্যাক্ট 1994, every company limited by shares and every company limited by guarantee and having a share capital shall within a period of not less than 1 month and not more than 6 months from the date at which the company is entitled to commence business hold a general meeting of the members of the company in this act. Such meeting is referred to statutory meeting. অর্থাৎ আপনার যখন কমেন্সমেন্ট আপনার পারমিশন পাইলেন তখন থেকে 1 মাসের চেয়ে আগে না, 1 মাসের পরে, হ্যাঁ, কিন্তু 6 মাসের চেয়ে বেশি পরে না, 6 মাসের চেয়ে কম এবং 1 মাসের চেয়ে বেশি সময়ের ভিতরে তখন আপনার একটা মিটিং করতে হবে যারা কোম্পানি মেম্বারদেরকে নিয়ে। এটাকে বলা হচ্ছে স্ট্যাচুটরি মিটিং। The board of directors shall, in accordance with the other provision of this act, prepare a report in this act referred to as statutory report, and shall at least 21 days before the day on which the statutory meeting is not be held forward the report to every member and every member of the company, provided that if the report is forwarded then later than the time is the required above, it shall, notwithstanding the fact, be deemed to have been duly forward if any member entitled to attend and vote the meeting does not subject of such forwarding। অর্থাৎ 21 দিন আগে যেটা নোটিশ দিতে হবে, এই কথাটা এখানে বলা আছে। The statutory report shall set out the following, namely the total number of shares allotted, distinguishing the share allotted is fully partly paid up, otherwise, অর্থাৎ এই স্ট্যাচুটরি রিপোর্টে কি কি থাকবে এই কথাগুলো এখানে বলা আছে, এগুলো দেখে নিন। This report shall be certified as correct by not less than 2 directors of the company, one of whom shall be the managing director where there is one। অর্থাৎ সেই রিপোর্টটা আপনি যে রিপোর্টগুলো করবেন সেই রিপোর্টগুলো অ্যাটলিস্ট 2 জন ডিরেক্টর সাইন করতে হবে, হ্যাঁ, 2 জনের বেশি, কম না, এবং সেটা এর ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর অবশ্যই সেখানে সাইন করবে। After the statutory report has been certified as required by the section 4, the board of directors shall company shall so far as reported the, এগুলো অনেক কথাবার্তা, এগুলো আপনারা দেখেন। এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং আমরা আগে বললাম হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং, প্রতি বছর একটা করতে হবে, সেটা হলো অ্যানুয়াল জেনারেল মিটিং। এই প্রতি বছরের যে অ্যানুয়াল মিটিং ছাড়া এডিশনাল যখন কোনো এক্সট্রাঅর্ডিনারি যখন করা হবে তখন তাকে বলা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। কলিং অফ এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং অন রিকুইজিশন কি কি হবে, notwithstanding any contained in the article, directors of the company shall has a share capital shall on the requisition of the holder। এটা আপনি মেইন কথা হচ্ছে, এটার কথা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং মানে হচ্ছে আপনার স্পেশাল আরেকটা জেনারেল মিটিং কল করা, সেটাকে বলা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। ঠিক আছে, অন্য কোনো কারণে এরকম হতে পারে, কোর্ট অনেক সময় কোর্টও আপনাকে আদেশ দেয় যে আপনি এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করেন। আগের যে অ্যানুয়াল জেনারেল মিটিং করছেন ওই জেনারেল মিটিং হয়তো ক্যান্সেলও করে কোর্ট সেগুলোতে রায় দিয়ে দিল, সেই মিটিং ক্যান্সেল, তখন আপনাকে ইন এডিশন করে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করতে হবে, এবং এগুলা নিয়ম টিয়মগুলো আপনারা দেখে নিন। আমরা এটাও আলোচনা করছি এক্সট্রাঅর্ডিনারি এন্ড স্পেশাল রেজুলেশন। এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন কাকে বলা হয়? যদি 3/4
মেম্বার প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট থেকে যদি ভোটের মাধ্যমে যখন দেয় তখন সেই মিটিংকে বলা হচ্ছে এবং ভোটের মাধ্যমে যে রেজুলেশনটা পাস করা হবে তাকে বলা হবে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন। 3/4 মেম্বার যদি সেখানে প্রেজেন্ট থাকে তখন তাকে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন। আর স্পেশাল রেজুলেশন কি, সেটা যদি 21 দিনের আগে যদি সে নোটিশ দিয়ে এবং সেটা যদি এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনে পাস করার জন্য যে পরিমাণ ভোট দরকার সেই পরিমাণ ভোট যদি থাকে তখন তাকে বলা হবে স্পেশাল রেজুলেশন। Minutes of proceeding of general meeting and of its directors. হ্যাঁ, আপনার মিনিটস করতে কিভাবে মানে প্রসিডিং করবে জেনারেল মিটিং এ, সেগুলো এখানে বলা আছে। ডিরেক্টরস বলতে কি বলতেছে এখানে? ডিরেক্টর, এভরি পাবলিক কোম্পানি এন্ড প্রাইভেট কোম্পানি হুইচ ইজ এ সাবসিডিয়ারি অফ এ পাবলিক কোম্পানি শ্যাল হ্যাভ অ্যাট লিস্ট 3 ডিরেক্টরস। Every private company shall, other than a private company mentioned in subsection 1, shall have at least 2 directors. ঠিক আছে? প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে আপনার 2 জন ডিরেক্টর হতে পারবে। Only a natural person can be appointed as director. Appointment of director, ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এইগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, একটা ডিরেক্টরের ডিসকোয়ালিফিকেশন কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডিসকোয়ালিফিকেশন, এবং সাথে আরো 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টের মানে ডিসকোয়ালিফিকেশন হচ্ছে আপনি ইন জেনারেল যে ডিসকোয়ালিফিকেশন থাকে সে সবগুলো এখানে ডিসকোয়ালিফিকেশন। আর ইন এডিশন আছে কোম্পানি টু কোম্পানি তাদের আর্টিকেল অ্যাসোসিয়েশনে যেটা বলা আছে যে তাদের এই জিনিসগুলো কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে। যদি এই কন্ডিশনগুলো ফিল আপ না করে থাকে তখন তাকে বলা হবে ডিসকোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, ডিরেক্টরের কোয়ালিফিকেশন কি হবে সেটা এখানে বলা আছে। তাহলে কোয়ালিফিকেশন হচ্ছে কোয়ালিফাইড শেয়ার থাকতে হবে একটা, দ্বিতীয়ত হচ্ছে যদি শেয়ার না থাকে তাহলে 6 মাসের ভিতরে 60 দিনের ভিতরে সেই শেয়ারটা তার কিনে নিতে হবে। যদি না করে থাকে তাহলে তার জন্য এরকম ফাইনের ব্যবস্থা করা আছে। রিমুভাল অফ ডিরেক্টরস, একটা ডিরেক্টরসকে কিভাবে আপনি রিমুভ করতে পারবেন? তাহলে রিমুভ করতে হলে তাকে কি করতে হবে? স্পেশাল এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে তাকে রিমুভ করতে হবে। রিমুভ করতে হলে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে রিমুভ করতে হবে। আর রিমুভটা যে ব্যাকএন্ড হবে সেটা আপনি জেনারেল রেজুলেশনের মাধ্যমে আপনি সেটা ফিল আপ করতে পারবেন। তবে কন্ডিশন হচ্ছে এই যে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে যাকে রিমুভ করা হয়েছে সেই রিমুভটাকে রিঅ্যাপয়েন্ট করা যাবে না। তারপর বলা হচ্ছে যে পাওয়ার রেস্ট্রিকশন, পাওয়ার অফ ডিরেক্টর, ডিরেক্টরদের পাওয়ার গুলা রেস্ট্রিকশন কি কি আছে? ডিরেক্টররা কি করতে পারে না? দি ডিরেক্টরস অফ কোম্পানি অর এ সাবসিডিয়ারি কোম্পানি অর পাবলিক কোম্পানি shall not accept with the consent of the company concerning in general meeting sale or dispose of the undertaking of the company. Remit any debt due by a director. ঠিক আছে? ডিরেক্টরদের কোনো ডেট যদি মানে আরেকজনের কাছে এরকম ব্যাংক মানে কোম্পানি নামে রিমিট করতে পারবে না, তার যদি পার্সোনাল যে ডেট থাকে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর, একটা ডিরেক্টরের অফিস যদি ভ্যাকেশন থাকে, বন্ধ থাকে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে এটা কি করে নিতে হবে? তার ফিল আপ করে নিতে হবে। এই কথাগুলো এখানে বলা আছে। গত ক্লাসে আমরা বলছি রেস্ট্রিকশন অন ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে রেস্ট্রিকশন গুলা কি কি এখানে বলা আছে। আমরা বলছিলাম গত ক্লাস লেকচারে আমরা এইগুলো আলোচনা করছি। দুটা কোম্পানির একসাথে সে ম্যানেজিং ডিরেক্টর হতে পারবে না। হ্যাঁ, এবং ম্যানেজিং ডিরেক্টর ক্ষেত্রে 5 বছর তার কন্ট্রাক্ট পিরিয়ডের বেশি হওয়া যাবে না। পরবর্তী আরো 5 বছর যদি করা হয় তাহলে সেটা এজিএম এর মাধ্যমে সেটা এক্সটেনশন করে তাকে নতুন করে আবার রিঅ্যাপয়েন্ট করা যেতে পারে। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বলা আছে মোর দেন 5 ইয়ার্স এট এ টাইম, একই সাথে 5 বছর বেশি হবে না। এই যে যদি 5 বছরের বেশি আপনি এক্সটেনশন করেন তাহলে সেটা অবশ্যই জেনারেল মিটিং এর মাধ্যমে করতে হবে। জেনারেল মিটিং ছাড়া আপনি কোনো কনসেন্ট নেওয়ার ছাড়া, জেনারেল মিটিং কনসেন্ট ছাড়া আপনি কিছু করতে পারবেন না। রিঅ্যাপয়েন্টমেন্ট, রিএমপ্লয়মেন্ট, এক্সটেনশন অফ টার্ম, তাকে এগুলো করতে হলে অবশ্যই অ্যানুয়াল জেনারেল মিটিং এর মাধ্যমে করতে হবে।
দেন আমরা আলোচনা করছি প্রসপেক্টাস গুলা কি রকম থাকে, সেই প্রসপেক্টাসের আপনার পয়েন্ট গুলা কি থাকে। ম্যাটার্স টু বি স্টেটেড এন্ড রিপোর্টস টু বি সেট আউট ইন প্রসপেক্টাস কি রিপোর্ট গুলা থাকে এবং কি জিনিসগুলো উল্লেখ করা থাকে, এগুলো আমি বলছি। এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে মনে হয় আলোচনা করছি, সেগুলো নিয়ে আবার আপনাদের কোনো কোয়ারি আছে কিনা। এই যে এখন পর্যন্ত আমরা এই প্রসপেক্টাস পর্যন্ত কোনো কোয়ারি আছে কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলেন, আরো কোনো কোশ্চেন আছে কিনা? প্রসপেক্টাস আফটার প্রসপেক্টাস। স্যার, হ্যাঁ, এখানে স্যার যেমন স্যার আমরা একটা ডিরেক্টরকে কিভাবে রিমুভ করা যায় এটা যখন হ্যাঁ। আবার লিখতে যাবো, আমাদেরকে কি স্যার লিখতে উল্লেখ করতে হবে যে সেকশন এত, কোম্পানি এত সাল? করতে পারলে ভালো, করাটাই তো ভালো, না করতে পারলে ভুল দিবেন না। মানে স্যার যদি আমার একজ্যাক্ট মনে না পড়ে তাহলে আমি না দিয়েও স্যার অ্যান্সার দিয়ে আসতে পারবো তো। এটাই বললাম, আপনি ভুল দিবেন না। থ্যাংক ইউ স্যার। স্যার, প্রসপেক্টাসটা কোশ্চেনটা কিভাবে আসতে পারে? মানে আমরা কি এভাবে হুবহু মানে সেম অ্যানসারটাই করব? আপনার প্রসপেক্টাসের কোশ্চেনে আসার সম্ভাবনা খুব বেশি। যদি আসে তাহলে তো প্রসপেক্টাস ডেফিনিশন তো আপনি আসতে পারে, নাও আসতে পারে। আপনারা মনে রাখবেন, কোনো কিছু যদি ডেফিনিশন নাও আসে, আপনি ওই সম্পর্কে 1 লাইন 2 লাইন আগে লিখবেন। এটা হচ্ছে আপনার লেখার স্টাইল, ঠিক আছে? তারপরে এখানে প্রসপেক্টাসে থাকবে আপনার প্রসপেক্টাসে কি জিনিসগুলা রিপোর্ট থাকে এবং কি ফ্যাক্টস গুলা সেখানে উল্লেখ করা হয়, জি জি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, এখানে যখন ওই ভাইয়াটা কোশ্চেন করলো যে মানে সেকশন আর হচ্ছে কোম্পানি অ্যাক্ট যদি না মনে থাকে, বাট ধরেন যে আমি কোম্পানি অ্যাক্টটা লিখে দিলাম 1994, কিন্তু সেকশনটা মনে থাকলো না, তো না। ওটার ক্ষেত্রে তো কিছুটা হলেও মানে আমাকে অবশ্যই আপনি সেক্ষেত্রে সেকশন লিখলেন না, অ্যাকর্ডিং টু কোম্পানি 1994 সেকশন তো এক একটার এক এক রকম, বাট আমি যখন কোম্পানি ইয়াটা সম্পর্কে লিখবো তখন তো এই একটা কোম্পানি অ্যাক্টের মধ্যেই পড়ে যায়। কন্ট্রাক্ট অফ ল বা কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট, এটার ভিতরে যেমন আমি স্যার সেলস অফ গুড একটা আর হচ্ছে কন্ট্রাক্ট একটা লিখতে পারবো। তো ওই আমি ধরেন যে স্যার মানে অ্যাকর্ডিং টু কোম্পানি তবে একটা জিনিস লিখবেন, আপনি দেখবেন অনেকে এরকম কোটেটেড করে, ঠিক আছে? এত ইনভার্টেড কমাতে কোটেশন দিবেন না। কোটেশন দেন তাহলে এক্স্যাক্টলি লিখতে হবে, ওই একটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে, ঠিক আছে? বাট স্যার এখানে যে আপনি আপনার সিটের মধ্যে যেরকম মানে উপরে এইভাবে লিখবেন। হ্যাঁ, এইভাবে লিখবেন। লিখলে তো হবে। হ্যাঁ, মানে এইভাবে লিখবেন। মানে বাট আমি কোম্পানি একটা লিখে দিলাম। হ্যাঁ, লিখতে পারেন, অসুবিধা নেই। সেকশন নাম মনে না থাকতে পারে, কোম্পানির আইন যে সেটা তো মনে আছে, অসুবিধা নেই। তারপর চেষ্টা করবেন সেকশন পড়ার জন্য। হ্যাঁ, নেক্সট অন্য কোনো কোশ্চেন আছে কিনা বলেন। জি স্যার আছে। বলেন স্যার, দুইটা জিনিস একটু ক্লিয়ার হই। একটা জিনিস হচ্ছে স্যার যে পেইড আপ ক্যাপিটাল, হ্যাঁ, হ্যাঁ, এখানে তো স্যার ফরেনারের ক্ষেত্রে হচ্ছে আমরা তো ব্যাংক অ্যাকাউন্ট করে ফরেনারকে হচ্ছে ওই অ্যাকাউন্টে টাকাটা আনতে হয়, ম্যান্ডেটরি। আর লোকাল কোম্পানির ক্ষেত্রে যেখানে কোনো ফরেনার নাই, সবাই হচ্ছে লোকাল এন্টারপ্রেনার, সেই ক্ষেত্রে স্যার পেইড আপ ক্যাপিটালটা কি ব্যাংকে স্যার এটা কি ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না। তাহলে ব্যাংকে স্যার একটা অ্যাকাউন্ট করে, এক ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট করে সেখানে সলভেন্সি সার্টিফিকেট নিয়ে যা, এটা কইটা জমা দেয় না, প্র্যাকটিস নাই। ও, এটা প্র্যাকটিসটা নাই, তাহলে তো স্যার ব্যালেন্স শিটে সে চাইলে তার ইচ্ছা মতো একটা দেখা যেতে পারে। না, ব্যালেন্স শিট তো দেখাবে না। ব্যালেন্স শিট দেখাইতে হলে তখন ব্যালেন্স শিট কোম্পানি নামে অ্যাকাউন্ট যে করছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে হবে। আপনি সার্টিফিকেটের জন্য, রেজিস্ট্রেশনের জন্য আপনি পেড আপ ক্যাপিটাল ঢুকাইতে হবে, সেটা ম্যান্ডেটরি না বাংলাদেশের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, কিন্তু আপনি পরবর্তী যখন আপনি লেনদেন করতে যাবেন তখন তো আপনি স্টার্টিং যখন কমেন্সমেন্ট করবেন তখন তো আপনি পেড আপ ক্যাপিটাল ঢুকাইতেই হবে সেখানে। আচ্ছা, বুঝতে পারছি? আপনি আপনার ব্যবসার সিস্টেমের জন্য আপনি ঢুকাইতে হবে। আর এটা যখন লিমিটেড বাই শেয়ারস হবে, তখন যখন শেয়ার এখানে সার্টিফিকেট দিবেন তখন আপনি পেড আপ ক্যাপিটাল সারা আপনি সার্টিফিকেট দিবেন কিভাবে? আচ্ছা, কোম্পানি রেজিস্ট্রেশন করতে, যখন কোম্পানি রেজিস্টার মেইনটেইন করবে সেখানে তো আপনি টাকা ঢোকার পরেই আপনি এগুলা আপনি করতে পারবেন, মানে ব্যবসা করতে হবে, নাহলে তো আপনি করতে পারবেন না। মানে ফরেনারদের ক্ষেত্রে ওইটা ম্যান্ডেটরি একদম ইনিশিয়ালি। ফরেনার ক্ষেত্রে আপনি ওই রেজিস্ট্রেশনের আগে এটা ম্যান্ডেটরি, ওইটা দেখে তারপর রেজিস্ট্রেশন দিবে।
লোকালের ক্ষেত্রে আমাদের- আপনাকে ছাড় দিতে পারে, অসুবিধা নেই, রেজিস্ট্রেশন দিয়ে দিতে পারে। আচ্ছা, লোকালদের ক্ষেত্রে চাইলে সে 1 বছর পরে বা যে কোনো একটা টাইমে এক বছর সেটা পরে না, আপনি ব্যবসা শুরুর আগেই আপনি করবেন, কিন্তু সেটা রেজিস্ট্রেশন পরেও করতে পারেন না। রেজিস্ট্রেশনের পরে আচ্ছা, বুঝতে পারছি। কারণ যে এটা যদি আপনি প্রাইভেট কোম্পানি হয়ে থাকে তাহলে সমস্যা নাই, প্রাইভেট কোম্পানিতে টাকা ঢোকানা অনেক সময় না ঢোকাই চলে। যখন আপনি লিমিটেড বা শেয়ারস হবে, পাবলিক কোম্পানি হবে, তখন 100% আপনার টাকা নিতেই হবে, না নিলে তো আপনি সেটা আপনি অপারেশনে যেতে পারবেন না। মানে শেয়ার সার্টিফিকেট ইস্যু করবেন কিভাবে, ওই শেয়ার হবে কিভাবে? আচ্ছা স্যার, হ্যাঁ। যদি প্রাইভেট হয়, প্রাইভেটের ক্ষেত্রে তো স্যার এটা দেখাতে হবে না তাদেরকে? ধরেন স্যার পাবলিক না, প্রাইভেট। প্রাইভেটের ক্ষেত্রে অনেক সময় দেখা না, এগুলা বগি যোগী মারে। মানে স্যার প্রাইভেট গুলা মানে পেড আপ ক্যাপিটালের ফিগারটা চাইলে অনেক সময় তাহলে স্যার এটা খুব ওইভাবে ডাইরেক্টলি দেখে না, ওইভাবে দেখে না, দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, স্যার। হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার রিটার্ন ফাইলিং এর যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, স্যার প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে হ্যাঁ, যেমন স্যার আমি কিছু কিছু কোম্পানি পাই যেটা হচ্ছে কোম্পানিটা রেজিস্ট্রেশন হয়েছে সেই 1999-এ 1999 সালে, হ্যাঁ। হ্যাঁ, মোয়া এবং এওয়া পাওয়া গেছে, ফাইন। ফর্ম 12ও ওই সময় যেরকম ছিল ওরকম পাইলাম, ঠিক আছে। হুম, এখন স্যার হচ্ছে 2020 সাল, হুম। তো সেই ক্ষেত্রে এই যে স্যার অ্যানুয়াল রিটার্ন সাবমিট না করলে তো সে আরজিএসটি সার্টিফাইড শিডিউল 10 আর 12 তো পাবে না না, স্যার। এই যে রিটার্ন রিটার্ন বলতে কি, সাবমিট, এখানকার রিটার্ন বলতে আপনি কি বুঝতেছেন? এখানে স্যার রিটার্ন বলতে আমি বোঝাচ্ছি স্যার সে যে আপনার মানে প্রত্যেক বছরে তো ব্যবসা করতেছে, বছরের ব্যবসা করার পরে সে তো স্যার একটা ইনকাম ট্যাক্স দেয়, তার তো রিটার্ন হ্যাঁ, ফাইল। এই রিটার্ন ফাইল কিন্তু সেই রিটার্ন বলে না এখানে। আচ্ছা, ঠিক আছে, আপনি ব্যবসা করলে, ব্যবসা যদি ট্যাক্স থাকে, ট্যাক্স দেয়, তখন সে রিটার্ন দিতে পারে। তার মানে যে ট্যাক্স ব্যবসাই করলো না, রেজিস্ট্রেশন নিল। আচ্ছা, ঠিক আছে, এখানে জি। যে রিটার্ন সাবমিট বলা হচ্ছে আরজিএসসি তে, সেই রিটার্ন বলা হচ্ছে আপনি যখন ডিরেক্টর চেঞ্জ করলেন, ডিরেক্টর রিমুভ করলেন, হ্যাঁ, সেটার জন্য সেটা ইনফরমেশন করে সেখানে পৌঁছাইতে হবে। এখানে এই রিটার্নের কথা বলা আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছেন? কোনো চেঞ্জ আসলে আর কি শেয়ার হোল্ডিং এ ডাইরেক্টর চেঞ্জ করলেন, এজিএম করলেন, ওই এজিএম এর ইনফরমেশন গুলো সেখানে সাবমিট করতে হবে। আপনার প্রতি বছরের যে কি পরিমাণ আপনার অ্যানুয়াল রিপোর্ট করছেন, রিপোর্টটাও সাবমিট করতে হবে। এই যে ইনফরমেশন গুলো হচ্ছে প্রতি বছর চেঞ্জ হচ্ছে, এজিএম হলেই তো সেখানে অনেক কিছু চেঞ্জ আসবে, অডিটর চেঞ্জ হবে, আপনার এমডি চেঞ্জ হতে পারে, তারপর হচ্ছে ডিরেক্টর চেঞ্জ হতে পারে, চেয়ারম্যান চেঞ্জ হতে পারে, সেই ইনফরমেশন গুলো সেখানে সাবমিট করে, এটাকে এখানে রিটার্ন ওইটা বোঝাচ্ছে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, এই যে আরজিএসটি সার্টিফাইড শিডিউল 10 আর 12, হ্যাঁ, হ্যাঁ, এটা কোম্পানির ফর্মেশনের পরে শেয়ার হোল্ডিং এবং ডাইরেক্টরশিপে যদি চেঞ্জ না আসে, হ্যাঁ, তাহলে কি স্যার এই আরজিএসটি সার্টিফিকেটটা কপিটা কি প্রতি বছর আরজিএসটি থেকে সার্টিফাইড করাটা কি ম্যান্ডেটরি, নাকি এটা স্যার না করলেও চলে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে? না, আপনি যদি চেঞ্জ না হয় তাহলে তো ম্যান্ডেটরি, আপনি রিটার্নের চেঞ্জ না হলে রিটার্নই সাবমিট করতে হবে। আচ্ছা, তাহলে স্যার সেই যে কোম্পানি ফরমেশনের সময় যে মোয়া এওয়া আর শিডিউল 12টা পাওয়া যাচ্ছে, ওইটা দিয়ে আমাদের ওটা দিয়ে চলবে, ওটা দিয়ে চলবে। ওটা দিয়ে চলবে। স্যার একটা কথা আছে, হ্যাঁ, বলেন। বলছিলাম স্যার এই 5 বছরের জন্য ম্যানেজিং ডিরেক্টর থাকতে পারবে, তারপরে এজিএম এ ওটা যদি আবার ওনাকে ম্যানেজিং ডিরেক্টরকে আবার 5 বছরের জন্য মনোনীত করা হয়, সেক্ষেত্রে আবার উনি মনোনীত হবেন। Right. সেক্ষেত্রে স্যার এই যে ভাইয়ের যে বললো যে 1999 সালে রেজিস্টার, সেই সময় যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, আজকে 2020 সালেও উনি কোম্পানি মানে অ্যাক্টিভিটিস করে যাচ্ছেন। হ্যাঁ, সেটা উনি তাহলে বলছেন, স্যার- ওটা হচ্ছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, পাবলিক না। পাবলিক আচ্ছা। কোম্পানির ক্ষেত্রে এজিএম টেজিএম কত কিছু আছে, ঠিক আছে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তো আপনার ওই যে ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ টিয়োগ এগুলো নিয়ে এত নিয়ম কেন এখানে মানবে না। আচ্ছা, তাহলে স্যার এক্ষেত্রে ওই 5 বছরের বাইন্ডিংটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রাইভেটের কোনো ওভাবে প্রযোজ্য না। লোকই থাকে দুইজন, একজন চেয়ারম্যান, একজন ম্যানেজিং ডিরেক্টর। জি স্যার, আর ভাই বোনরা থেকে শেয়ার হোল্ডার। হ্যাঁ, ভাই বোনও থাকে না, অনেক ক্ষেত্রে ভাই বোনও থাকে না, দুইজনেই আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি করা যায়। জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, নেক্সট আর কোনো কোশ্চেন আছে? আমরা সামনের দিকে আগাবো। স্যার 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 হ্যাঁ। স্যার একটা জিনিস, হ্যাঁ, বলেন।
এটা স্যার আমার প্র্যাকটিক্যাল, আমি আজকেই ফেস করছি জিনিসটা। স্যার একটা জিনিস হচ্ছে, মোয়া এবং এওয়াতে যখন কোম্পানি ফরমেশন হয় সেখানে তো শেয়ার হোল কার কত শেয়ার বলা থাকে, প্লাস প্রথম চেয়ারম্যান, প্রথম এমডি, প্লাস হচ্ছে কারা প্রথম ডাইরেক্টর, হ্যাঁ সব তো হ্যাঁ, বলা থাকে মোয়া এবং হ্যাঁ এওয়াতে। ওখানে বলা থাকে সবচেয়ে কম। হ্যাঁ যদি কোনো কারণে শিডিউল 12টা হারায় যায়, কারণ সেই কোম্পানিটা 1999 সালের কোম্পানি, হ্যাঁ শিডিউল 12টা স্যার হারায় গেছে, হ্যাঁ কোনো একটা কারণে, কোনো হ্যাঁ। কপিই নাই কোথাও, হ্যাঁ। মোয়া এবং এওয়াতে যে ডাইরেক্টরশিপের স্ট্রাকচারটা আছে এটা দিয়ে কি স্যার কাজ করা যায়, মানে এটা কি ওয়ার্কেবল? না, আপনি তো হারায় যাওয়া তো আসলে কোনো সিস্টেম কথা না, এটা কোনো গ্রান্টেড না। আপনার এমওএ এবং এওএ যদি আপনি থাকেন, এও সবই ঠিক আছে। এখন যদি আপনি যদি এরকম 12 ফর্মের মাধ্যমে সে যদি চেঞ্জ করে, তাহলে আপনি 12 ফর্ম, লাস্টের 12 ফর্মটা আপনার তো ওইটা ধরিয়ে নিতে হবে, একটা না একটা 12 ফর্ম তো থাকতেই হবে। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন আর্টিকেল অ্যাসোসিয়েশন তো শুরুতেই করছে, সেটাই আপনি চলতেছে সার্টিফিকেট কপি নিয়ে। কিন্তু সে 12 ফর্ম তো চেঞ্জ করতে পারে। এখন সে বলতেছে হারাই ফেলছে, তার মানে কি সে মনে হইতে পারে সে চেঞ্জ করছে, সেটা আপনার দিবে না, এই জন্য বলতেছে চেঞ্জ করছে। তাহলে তার ফর্মটা সে তো নিতেই হবে, তাহলে আপনি ওই ডুপ্লিকেট কপি আরেকটা ওখান থেকে নিয়ে নেন আরটিএসসি থেকে। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ 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 স্যার, আমি ঠিকই বলছে আপনি স্যার, আপনার সাথে আমার জিনিসটা আমার মিলছে, সে এটা লুকানোর চেষ্টা করতেছে, লুকানোর চেষ্টা করছে, সেটা নিশ্চিত লুকানোর চেষ্টা করছে। হারানোর তো কোনো সিস্টেম না, সে হারাবে কেন? হারাইলে সে আবার তুলবে ডকুমেন্ট, সমস্যা কি? ডকুমেন্ট কি চেঞ্জ হয়ে গেছে নাকি? রাইট। আচ্ছা স্যার, ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, জি। আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা সামনের দিকে আগাচ্ছি। তাহলে আমরা বলতেছিলাম প্রসপেক্টাস কি, আমরা এখানে জানলাম, প্রসপেক্টাস সম্পর্কে কথা বললাম। নেক্সট হচ্ছে অ্যালটমেন্ট অফ শেয়ারস ইন ডিবেঞ্চার্স ইন ডিউ টু দ্য স্টক এক্সচেঞ্জ। আমরা তারপর শেয়ার অ্যালটমেন্টের ব্যাপার, ঠিক আছে? এগুলো আপনার যারা শেয়ার মার্কেটে এগুলো পড়লে আপনি অনেকটাই জানতে পারবেন। হ্যাঁ, শেয়ার অ্যালটমেন্ট আপনি যখন আপনি শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করেন, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যখন শেয়ার সার্টিফিকেট দেয়, হ্যাঁ এটাকে বলে শেয়ার ওয়ারেন্ট, বলে শেয়ার ওয়ারেন্ট দেয়, হ্যাঁ শেয়ার সার্টিফিকেট দেয়, যদি না পান তাহলে সেটা ইয়ে করবে, এই কথাগুলো এখানে বলা আছে। এগুলো আপনার এত ডিটেলস আমি পড়লাম না, আপনারা দেখে নিবেন। বোর্ড রিপোর্ট, আপনার একটা অ্যানুয়াল রিপোর্ট আমি আজকে নিয়ে আসছি, দেখি পারি কিনা, আজকে না বললে কালকে দেখাবো। একটা অ্যানুয়াল রিপোর্ট দেখ সব ইনফরমেশন এখানে পাবেন। এই যে বোর্ড রিপোর্ট, বোর্ডে আপনার রিপোর্ট করতে হবে, বোর্ড অফ ডিরেক্টররা তারা রিপোর্ট করবে, সেই বোর্ড অফ ডিরেক্টরের রিপোর্টের ভিতরে এই ইনফরমেশনগুলো থাকতে হবে। হ্যাঁ, স্টেট অফ দ্য কোম্পানি অ্যাফেয়ার্স, অ্যামাউন্ট, কোম্পানি কি বোর্ড রিকমেন্ড কি করছে, ডিভিডেন্ড কি, এই কথাগুলো এখানে উল্লেখ করে দেওয়া থাকবে। এগুলো বোর্ড রিপোর্ট। কোম্পানির দেখবেন আপনার অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্টের ক্ষেত্রে তিনটা পার্ট থাকে নর্মালি। একটা হচ্ছে অডিটরস রিপোর্ট, অডিটররা রিপোর্ট করে তার ইনফরমেশনগুলো, বোর্ড রিপোর্ট, ঠিক আছে? অডিটর রিপোর্ট, বোর্ড রিপোর্ট, তারপর আরেকটা রিপোর্ট থাকে, সেটা হচ্ছে আপনার এই ফাইন্যান্সিয়াল রিপোর্ট, অর্থাৎ আপনার যে অ্যানুয়াল রিপোর্ট, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, এই যে অ্যানেক্সার সহ মানে নোটস সহ, সেটা একটা রিপোর্ট। এই তিনটা পার্ট মিলে একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি হয়, ঠিক আছে? তারপরেও আমরা বলবো কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি ইনটু পাবলিক কোম্পানি এন্ড ভাইস ভার্সা। এটা আমরা গত ক্লাসে আমরা একটু আলোচনা করছি। প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানিতে নিতে হলে, কনভার্সন করতে হলে কি করতে হবে? আমরা জানি পাবলিক কোম্পানিতে কতজন মিনিমাম থাকবে, হ্যাঁ ম্যাক্সিমাম তো আনলিমিটেড। সেক্ষেত্রে প্রাইভেট কোম্পানি যদি কোনো কারণবশত প্রাইভেট কোম্পানির 2 জন শেয়ার হয়ে থাকে, 3 জন হতে পারে, তবে পাবলিক কোম্পানি থেকে যখন কনভার্ট করতে হবে, তাহলে প্রাইভেট কোম্পানির নাম্বার অফ শেয়ারটা কি করতে হবে, পাবলিক কোম্পানিতে মিনিমাম যতটুকু অ্যাটলিস্ট সেটা বানাইতে হবে। তারপর আর্টিকেলস রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে, মেমোরেন্ডাম অফ রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে, হ্যাঁ তার পরবর্তীতে, কারণ মেমোরেন্ডাম অফ রেজিস্ট্রেশন পাবলিক কোম্পানির ক্ষেত্রে একরকম, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে একরকম। তাহলে পাবলিক কোম্পানি আবার এটা কি, পাবলিক কোম্পানির লিমিটেড বাই শেয়ারস অর লিমিটেড বাই গ্যারান্টি, কোন স্টাইলের, সেই স্টাইল অনুযায়ী আমার এটা ফর্ম করতে হবে, হ্যাঁ। এবং পার্ট বি, শিডিউল 4, এখানে যে যে কথাগুলো আছে এই ফর্মালিটিগুলো কমপ্লিট করতে হবে, তখনই আপনার এই প্রাইভেট কোম্পানিটা পাবলিক কোম্পানিকে ট্রান্সফার হবে, ঠিক আছে? এগুলো আপনারা দেখে নেন। তারপর হলো পাবলিক কোম্পানিকে যদি আপনি প্রাইভেট কোম্পানি করতে চান, এখন বললে একটু আগে বলছি প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানি করলেন, আপনি সহজ কাজ,
আপনার দুইজন ডিরেক্টর, দুইজন মেম্বার, আপনি এটাকে সাতজনে কনভার্ট 7 জন বানাবেন। আপনি আরো 5 জনকে নিলেন সাথে, নতুন করে আপনার মেমোরিয়াল রেজিস্ট্রেশন করলেন, আর্টিকেল রেজিস্ট্রেশন করলেন, করে আপনি যে ফর্মালিটিস গুলো কমপ্লিট করে ফেললেন, অটোমেটিক্যালি আপনার প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি। কিন্তু পাবলিক কোম্পানিকে যদি প্রাইভেট কোম্পানি করতে হয়, আপনার কি করতে হয়? আর্টিকেল রেজিস্ট্রেশন চেঞ্জ করতে হবে। এখন পাবলিক কোম্পানির যদি মেম্বার হয়ে থাকে 50 বেশি, তাহলে সেটাকে কি করতে হবে? প্রাইভেট কোম্পানি করতে হলে এটাকে স্পেশাল রেজুলেশন করতে হবে। স্পেশাল রেজুলেশন, আমরা স্পেশাল রেজুলেশনকে আমরা একটু আগে বলছি স্পেশাল রেজুলেশন কি। Altering its articles so as to exclude provisions, if any, they are in the articles registration applicable to public company and include therein provisions applicable to a private company. Private company জন্য যে রকম provision সেগুলো ভাবে articles registration চেঞ্জ করতে হবে। If the company has secured crediting, the written consent shall have to be obtained before the passing a resolution as per provision of section 1, and the shares enlisted with the stock exchange shall have to be delisted. আপনি প্রায় পাবলিক কোম্পানি থাকাকালীন সে যদি শেয়ার মার্কেটে লিস্টেড হয়ে থাকে, তাহলে সেটা ডিলিস্টেড করে দিতে হবে। কারণ প্রাইভেট কোম্পানি সেটা শেয়ার মার্কেটে লিস্টেড থাকতে পারবে না। তাহলে এত সহজ কাজ না, ডিলিস্টেড করতে গেলে অনেকগুলো প্রসিডিউর ফলো করতে হবে। সেই প্রসিডিউর ফলো করে তারপরে এই কাজগুলো করার পরে আপনি পাবলিক কোম্পানিকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করতে পারবেন। এটা সাধারণত কোনো প্র্যাকটিস নাই। পাবলিক কোম্পানিকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করার ক্ষেত্রে প্র্যাকটিস খুব কম, কিন্তু প্রাইভেট কোম্পানিকে অনেক প্রায়ই পাবলিক কোম্পানিতে রূপান্তরিত করা যায় এবং এটা প্র্যাকটিসেবল, এবং এটাই আমাদের দেশে ঘটে থাকে। দেন আমরা বলছি উইন্ডিং আপ। কোম্পানি যখন লিকুইডেশনে যায়, উইন্ডিং আপ করতে হলে কি করতে হবে? উইন্ডিং আপ কোম্পানি মে বি আইদার বাই দ্য কোর্টের মাধ্যমে হতে পারে, ভলান্টারিতে হতে পারে, সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দ্য কোর্টের মাধ্যমে, আপনার সুপারভিশনের মাধ্যমে হতে পারে। এইভাবে করতে হলে কি করতে হবে? উইন্ডিং আপ যখন হবে তখন অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, এই বোর্ডের মাধ্যমে, যে মোডের মাধ্যমে করে সেই মোডের মাধ্যমে এটা উইন্ডিং আপ হবে। উইন্ডিং আপ বাই কোর্ট যদি করে, স্পেশাল ইয়ারকে এখানে যেটা কোর্ট যদি করে, তাহলে কি কি প্রসিডিউর গুলা করে? If the company has by special resolution resolved that the company will be owned up by the court, or if default it is made in filing the statutory report or in holding the statutory meeting, or if the company does not commence its business within a year from its incorporation, or suspends its business for a whole year, or if the number of the members is reduced in the case of private company limited to, এই কাজগুলো তার করতে হবে আর কি। এইগুলা মানে কোর্টের মাধ্যমে করতে হলে এই প্রসিডিউর গুলো ফলো করতে হবে। এই ছিল মানে আমাদের এখানে আমার যে শীটটা আপনাদেরকে দেওয়া আছে সেই শীটটার এগুলো আছে। এখন আমি নতুন আরেকটা দেখি আপনি স্লাইড নিতে পারি কিনা। এর ভিতরে আপনাদের কোনো কোশ্চেন আছে? এগুলো আমি আগেও আলোচনা করছি, অলরেডি গত ক্লাসে আলোচনা করছি। ক্লিয়ার? আপনাদের কি কোনো কোশ্চেন আছে কিনা? আপনার তো ইয়ে নাই না, আনমিউট করা আছে সব। এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। আমি একটা স্লাইড দেখি, আরেকটা স্লাইড ঢুকাইতে পারি কিনা। স্যার মনে হয় কোশ্চেন নাই, আপনি সামনের শীটে যান স্যার।
কিন্তু কি আমি কি জি ড্রাইভ থেকে করতে পারবো না? আমার পাওয়ার পয়েন্টটা ইয়ে হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। প্রথম যে সমস্যা হয়েছে তখন ক্লোজ হয়ে গেছে। এখন কি আমি ওই আমার ইয়েতে ডেস্কটপ থেকে কি শেয়ার করতে পারি? কেউ কেউ কারো কি এই ব্যাপারে অভিজ্ঞতা আছে? হ্যাঁ, কেউ সাউন্ড করেন। কারো কোনো শেয়ার করার কোনো ইয়ে আছে, অভিজ্ঞতা আছে কিনা? স্যার আপনি যে ল্যাপটপ থেকে চালাচ্ছেন ওটাতে হ্যাঁ, যা থাকবে ওখান থেকে শেয়ার করতে পারবেন। ওখানে ডেস্কটপে আছে, ডেস্কটপে ফাইল আছে। স্যার আপনি ফাইলে গিয়ে পারবেন শেয়ার করতে। কোথা থেকে যাবো? স্ক্রিন থেকে? স্যার এই আপনি স্যার শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, শেয়ারে গেলাম। শেয়ারে যাওয়ার পরে এই স্ক্রিন আসছে। কোনো ফাইল কি আসে না? না, ফাইল আসতেছে না। একটা ফাইল আসছে, কিন্তু এই ফাইলে বলতেছে ড্রপ বক্স, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ বক্স। হ্যাঁ, গুগল ড্রাইভ নাই, ড্রপ বক্স নাকি কোনটাতে ইয়ে হবে? যেমন লাগলো আচ্ছা, আমরা তাহলে এখন পর্যন্ত আমরা থাকি। আমি পারতেছি না ওইটা শেয়ার দিতে, কিন্তু বের হয়ে গেলে তো আবার আপনার রেকর্ড বন্ধ হয়ে যাবে। রেকর্ড কন্টিনিউশন থাকবে। স্যার ওটা কি আপনার গুগল ড্রাইভে নাই? না, গুগল ড্রাইভে না, ওটা আমার ইয়েতে আছে, ডেস্কটপে আছে। OneDrive, Zoom, Mozilla Firefox, Cloud Platform। আচ্ছা, আমরা তাহলে এখন পর্যন্ত থাকি। তাহলে এই পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করছি, আপনাদের কাছে আপনি তো গুগল ড্রাইভে আপনাদের তো আছে না, ইয়েতে দিচ্ছেন না? স্যার আমার কাছে আছে। আপনার কাছে আছে? মিনিমাম আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন? আপনারা তো শেয়ার করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন। স্যার শেয়ারে গিয়ে কি ডকুমেন্টে গেলে পাওয়া যায় না? শেয়ারে গিয়ে ডকুমেন্ট, শেয়ারে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে একটা হচ্ছে স্ক্রিন, যেটা এখন যে আপনার যে স্ক্রিন আছে সেই স্ক্রিন আসবে। তারপর হোয়াইট বোর্ড, আইফোন, আইপ্যাড, ওয়ান ড্রাইভ, জুম, যেটা আর কি ওয়ান ড্রাইভ, মজিলা, জুম, ফায়ারফক্স, এগুলো আসতেছে, জুম ক্লাউড,
এইগুলাতে আসতেছে, মানে আসলে ওই প্র্যাকটিসটা কোন জায়গায় আছে ওটা জানা নাই বলে হচ্ছে আর কি। আচ্ছা, আমরা একটু কন্টিনিউশন করি, কারণ ইনস্টিটিউটের আবার ইয়ে আছে, রেকর্ডিং এর একটা ঝামেলা আছে, সমস্যা হচ্ছে এটা। রেকর্ডিং যদি স্টপ করে দিই তাহলে কি হবে? স্টপ করে দিলাম। হচ্ছে বুঝছেন, আমি করতেছি, বি পেশেন্ট। ঠিক আছে স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমরা এখানে আমরা আর কিছু মানে ওই পয়েন্টগুলো কিছু এখন তখন আমরা যেটা ওয়ার্ড ফাইলে দেখছি সেটাও আবার পাওয়ার পয়েন্টে কিছু আপনার ডকুমেন্টেশনও হবে। হ্যাঁ, তারপর আমরা যে আমার পাওয়ার পয়েন্টের গুলো আমি দেখাবো, অনেকগুলো নতুন যেগুলো আসবে সেগুলো একটু মানে একটু এলাবোরেট চেষ্টা করবো, এলাবোরেট করার জন্য। আর যেগুলা আপনার কমন হয়ে যাবে সেগুলা আমরা স্কিপ করে যাবে, ঠিক আছে? এখন এখানে আমাদের যে যখন আসবে কম্পারিজন অফ মেমোরেন্ডাম এক্সপ্রেশন আর আর্টিকেলস রেজিস্ট্রেশন পরীক্ষা আসলো, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? সেক্ষেত্রে আমি এই পয়েন্টগুলো বললাম, সেটা হচ্ছে প্রথমে আপনি দেখবেন ডেফিনিশন মেমোরেন্ডাম এক্সপ্রেশন আর্টিকেলস রেজিস্ট্রেশন, দেন ইনফরমেশন কন্টেন্ট, মেমোরেন্ডাম এক্সপ্রেশনে কি ইনফরমেশন থাকে আর আর্টিকেলস রেজিস্ট্রেশনে কোন ইনফরমেশন গুলো থাকে, দেন স্ট্যাটাস অফ মেমোরেন্ডাম এক্সপ্রেশন আর স্ট্যাটাস অফ আর্টিকেলস রেজিস্ট্রেশন, রিট্রোস্পেক্টিভ ইফেক্ট, মেজর কন্টেন্টস গুলা কি কি থাকে, তারপর কম্পালসারি ফাইলিং এট দ্য টাইম অফ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কম্পালসারি ফাইলিং কোনগুলা, তাহলে কম্পালসারি ফাইলিং মেমোরেন্ডাম এক্সপ্রেশন, আর্টিকেলস রেজিস্ট্রেশন করতে হয় কিন্তু মেমোরেন্ডাম কম্পালসারি। অল্টারেশন, মেমোরেন্ডাম এক্সপ্রেশন অল্টারেশন করতে গেলে কিভাবে করতে হয়, আর্টিকেলস অফ এক্সপ্রেশন অল্টারেশন করতে কি করতে হয়। হ্যাঁ, এই কাজগুলো এইভাবে আপনার ডেফিনিশন কোনো কিছু কম্পারিজন যদি আসে আর্টিকেলস এক্সপ্রেশন মেমোরেন্ডাম এক্সপ্রেশন সেভাবে আপনারা দেখবেন, লিখবেন। দেন আমরা বলছিলাম যে পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি, একটু আগে আমরা এগুলো কথা বলছি, সেটা আর আমি আবার রিপিট করব না। অ্যানুয়াল জেনারেল মিটিং, এটা আমরা কথা বলছি, এটা আমরা রিপিট করব না। এক্সট্রাঅর্ডিনারি স্পেশাল রেজুলেশন, এটা আমরা আলোচনায় আসছে, এটা আমরা এখন আর রিপিট করতে চাচ্ছি না। ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি স্পেশাল রেজুলেশন এটা আমরা আলোচনা করছি, এটা আমরা রিপিট করব না। মিনিটস অফ প্রসিডিং জেনারেল মিটিং, সেটা অলরেডি আলোচনা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টরস, কোয়ালিফিকেশন অফ ডিরেক্টরস, ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টরস,
removal of directors, restrictions on power of directors, restrictions on managing director, prospectus, এগুলা এইসব আলোচনা হয়েছে। কনভার্সন অফ কোম্পানি, কোম্পানি কনভার্সন, প্রাইভেট কোম্পানি ইনটু পাবলিক কোম্পানি, সেটা অলরেডি আলোচনা হয়েছে। অ্যামেন্ডমেন্ট অফ আর্টিকেলস ফর কনভার্সন, আর্টিকেলস অ্যামেন্ডমেন্ট করতে হয় কখন, যখন প্রাইভেট লিমিটেড কোম্পানিকে যদি আপনি প্রাইভেট পাবলিক কোম্পানিকে যখন প্রাইভেট কোম্পানি তো করবেন। উইন্ডিং আপ কিভাবে করবেন এটা আলোচনা করছি। বাই কোড, ভলান্টারি, সাবজেক্ট টু সুপারভিশন অফ দ্য কোড। কোডের ক্ষেত্রে কি কি এই পন্থাগুলো এখানে বলা আছে। এখন এইটা হচ্ছে নতুন শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, আমাদের শেয়ার ক্যাপিটাল কি আমরা একটু আগে বলছি আপনার শেয়ার ক্যাপিটাল হবে। শেয়ার ক্যাপিটালকে বলা হয় কোম্পানিজ ইস্যুজ শেয়ারস অফ স্টক অর ইকুইটি ফর ভেরিয়াস রিজনস ইনক্লুডিং টু ফান্ড এক্সপানশন অর পে ডাউন ডেট। ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল আর ইকুইটি কেন দরকার? দুইটা কারণে হতে পারে। একটা কারণ হতে পারে সে এক্সপানশন করবে অথবা সে ডেট যেটা সেটা ডাউন পেমেন্ট করবে। Share capital consists of all funds raised by company in exchange for shares of either common or preferred shares. Share capital কয় প্রকার? Share capital এখানে বলা আছে common or preferred shares. Share capital দুই প্রকার, common shares, preferred shares. The amount of share capital or equity financing a company has and can change over time. A company that wishes to raise more equity can obtain authorization to issue and sell additional shares, thereby increasing its share capital. Share capital is only generated by the initial sale of shares by the company to investors and does not include shares being held in a secondary market after they have been issued. বলা আছে এখানে শেয়ার ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল কি রকম? আপনার শেয়ার ক্যাপিটাল বা ক্যাপিটাল বলি, স্টক বলি, ইকুইটি বলি, এটা দুই প্রকার। একটা হচ্ছে কমন শেয়ারস আর একটা হলো প্রেফার্ড শেয়ার। কমন শেয়ারস কি, প্রেফার্ড শেয়ারস কি আপনারা জানবেন, পরবর্তীতে আমরা আলোচনা করবো, অসুবিধা নেই। এখানে বলা আছে এই যে প্রেফার্ড শেয়ার, কমন শেয়ার, আপনি যখন কোম্পানি ক্যাপিটাল রেজ করবে সেই ক্যাপিটালটা দুইটা কারণে রেজ করতে পারে। একটা হচ্ছে ফান্ড এক্সপানশন করতে পারে, আপনার প্রজেক্ট এক্সপানশন হতে পারে, বিজনেস এক্সপানশন হতে পারে, অথবা সে অলরেডি বিভিন্ন লোন নিয়ে রাখছে, ডেট নিছে, সেই ডেটটাকে পেমেন্ট করতে পারে। দুইটা কারণে স্টক আর ইকুইটি নিতে পারে। ঠিক আছে, ইকুইটি ফাইন্যান্সিং এর পন্থা দুইটা কারণে ইকুইটি ফাইন্যান্সিং হয়। এবং এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আপনি যখন প্রথমবার যখন সেল করে শেয়ার, তখনই এটাকে বলা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। সেকেন্ড, যখন সে সেকেন্ডারি মার্কেটে যখন এই শেয়ার ক্যাপিটালটা আবার সেল হয়, ট্রেডিং হয়, তখন সেটার জন্য আর কোনো ক্যাপিটাল রেজ করে না, ক্যাপিটাল কোনো ইনক্রিজ করে না, জেনারেট হয় না। এখন দেখেন আমাদের যে আমরা শেয়ার ক্যাপিটাল বলি, অথরাইজ শেয়ার ক্যাপিটাল। আমরা অথরাইজ শেয়ার ক্যাপিটাল কি এটা এখানে বলা আছে, ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল দ্যাট এ কোম্পানি ইজ অথরাইজ টু রেজ। ম্যাক্সিমাম অ্যামাউন্ট কতটুকু পর্যন্ত রেজ করতে পারবে? লিমিটেড দ্য আউটলাইন ইন দ্য কনস্টিটিউশনাল ডকুমেন্ট। হ্যাঁ, বিফোর দ্য পাবলিকলি ট্রেডেড কোম্পানি ক্যান সেল স্টক, ইট মাস্ট স্পেসিফাই দ্য সার্টেন লিমিট টু দ্য অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল দ্যাট ইট ইজ অথরাইজ টু রেজ। দেন বলা হচ্ছে ইস্যুড ক্যাপিটাল। তাহলে আপনার ক্যাপিটাল স্টাইলগুলো কি কি থাকে, এগুলো আপনারা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড ইন্টারমিডিয়েট করে আসছেন তারা সবাই জানেন। অথরাইজ শেয়ার ক্যাপিটাল কি, তারপর হচ্ছে ইস্যুড শেয়ার ক্যাপিটাল। আপনার ম্যাক্সিমাম পয়েন্টে হচ্ছে অথরাইজ, তারপরে ইস্যু, আপনি কতটুকু পর্যন্ত ইস্যু করছেন। ইজ দ্য টোটাল ভ্যালু অফ শেয়ার এ কোম্পানি ইলেক্ট টু সেল। কোম্পানি সেল করার জন্য কত পরিমাণ ভ্যালু শেয়ার সেল করবে, সেটা হচ্ছে ইস্যুড ক্যাপিটাল। The par value of the issued capital cannot exceed the value of the authorized capital. এই যে par value of the issued capital, তাহলে issued capital কি? Issued capital একটা হতে পারে par value হতে পারে, issued capital discount হতে পারে, issued capital premium হতে পারে। তাহলে issued capital তিন ভাবে হয়, একটা হতে পারে par value, একটা discount at premium। ঠিক আছে, তিন ভাবে হতে পারে। কিন্তু আপনি par valueটা যেটা শেয়ার ক্যাপিটাল, সেটা কখনই আপনার অথরাইজ ক্যাপিটালের বেশি হবে না। ইস্যুড ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটালের বেশি হওয়া যাবে না। দেন আসবে পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল কি? আপনি যে পরিমাণ ইস্যু করছেন সেই ইস্যু থেকে যে পরিমাণ টাকাটা অলরেডি পেড করা হয় সেটাকে বলা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। ইস্যু করছেন, সাপোজ হচ্ছে আপনার অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 10 লাখ, আপনি ইস্যু করছেন 5 লাখ। এই ইস্যু থেকে আপনি পার্টলি পেড থাকতে পারে, এই পার্টলি পেডের থেকে 5 লাখ থেকে আপনি 3 লাখ আপনি পে করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। তাহলে 10 লাখ হচ্ছে অথরাইজ ক্যাপিটাল, 5 লাখ হচ্ছে ইস্যুড ক্যাপিটাল, 3 লাখ হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। ঠিক আছে, আবার এই পেইড আপ ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটালের পর্যন্ত হতে পারে, ম্যাক্সিমাম 10 লাখ পর্যন্ত যাইতে পারবে, সমস্যা নেই, সেটাও হতে পারে।
If the amount of money company has been paid from the shareholders in exchange of shares of its stock, rate of capital is created when a company sells its shares on the primary market. Directly to investors, paid up capital is important because if capital that is not borrowed, a company that is fully paid up, sold, এগুলা কথাবার্তা আছে। তারপর বলা হচ্ছে একটু আগে আমরা যে বলছি টাইপস অফ শেয়ার ক্যাপিটাল, টু জেনারেল টাইপস অফ শেয়ার ক্যাপিটাল। নর্মালি দুই প্রকার শেয়ার ক্যাপিটাল থাকে, একটা হচ্ছে কমন শেয়ার ক্যাপিটাল আর একটা হচ্ছে কমন অর অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, আর একটা হচ্ছে প্রেফার্ড শেয়ার ক্যাপিটাল। প্রেফার্ড শেয়ার ক্যাপিটাল আর প্রেফারেন্স শেয়ার, তাহলে শেয়ার দুই প্রকার, একটা কমন শেয়ারদের ক্ষেত্রে এবং প্রেফারেন্স শেয়ারদের মধ্যে পার্থক্যটা কি? মেন পার্থক্য হচ্ছে কমন শেয়ার হোল্ডারদেরকে ভোটিং রাইট আছে, সে ভোট দিতে পারবে, আর প্রেফার্ড শেয়ার হোল্ডাররা ভোট দিতে পারবে না। কমন শেয়ার হোল্ডাররা প্রেফার্ড শেয়ার হোল্ডারদেরকে যে ডিভিডেন্ড, সে ডিভিডেন্ড দেওয়ার পরে তারপরে যদি থাকে তাহলে কমন শেয়ার হোল্ডাররা পাবে। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা তারা যে ডিভিডেন্ডের ক্ষেত্রে আগে প্রেফার পাবে, এবং প্রেফারেন্স শেয়ার হোল্ডার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদেরকে রেটটা ফিক্স করে দেওয়া থাকে, যে 10%, 15% প্রেফারেন্স শেয়ার, অর্থাৎ তারা 15%, 10% আপনার যে ইনকাম হবে সেটা থেকে ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে বাকি অ্যামাউন্টের উপর তাই সে ডিভিডেন্ডটা পাবে, 10% ডিভিডেন্ড পাবে আর 15% ডিভিডেন্ড পাবে। এই ডিভিডেন্ড দেওয়ার পরে যদি কিছু থাকে তাহলে কমন শেয়ার হোল্ডাররা পাবে। এই হলো মেনলি দুইটা ডিফারেন্স, কমন স্টক এবং প্রেফার স্টক। তারপর আপনার বাকিটা এগুলো থেকে দেখে নেবেন। এখন প্রেফারেন্স শেয়ার আবার অনেক প্রকারের আছে, যেমন এখানে মেইন প্রকারগুলো আছে 5টা। কলেবল প্রেফারেন্স শেয়ার, যে প্রেফারেন্স শেয়ার গুলা আপনি একবার ইস্যু করছেন, সেই ইস্যুগুলা ইচ্ছা করলে আপনি কল করে নিতে পারবেন, কোম্পানি নিয়ে নিতে পারবে, সেটাকে বলা হচ্ছে কলেবল প্রেফারেন্স শেয়ার। কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার, যে শেয়ার গুলাকে আপনি কনভার্ট করতে পারবেন। কনভার্ট মিনস হচ্ছে প্রেফারেন্স শেয়ারকে অনেক ক্ষেত্রে কমন শেয়ারে নিয়ে নেওয়া যাবে, এরকম যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে তখন তাকে বলা হচ্ছে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার। কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, এটা হচ্ছে আপনার কোনো বছর যদি সে ইন্টারেস্ট দেওয়ার পরে সে যদি প্রফিট না দিতে পারে, প্রেফারেন্স শেয়ারদেরকে ডিভিডেন্ড না দিতে পারে, তাহলে পরবর্তী বছর যদি প্রফিট হবে সেখান থেকে ডিভিডেন্ড দিতে হবে। এটা হচ্ছে কিউমুলেটিভ, অর্থাৎ ডিভিডেন্ডগুলো জমতে থাকবে। কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। নন কিউমুলেটিভ, যেটা জমবে না, যে বছর দিতে পারে না শেষ, এই বছরটা আর পরবর্তী বছর পাবে না। পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়াররা সাধারণত এজিএম অথবা কোথাও পার্টিসিপেশন করতে পারে না। যদি তাকে ওই রকম কোনো ক্লজ দিয়ে দেওয়া হয় যে তাকে তারা পার্টিসিপেট করতে পারবে, তখন তাকে বলা হচ্ছে পার্টিসিপেটিং প্রেফারেন্স স্টক। অর্থাৎ প্রেফারেন্স স্টকের প্রকারভেদটা এখানে 5টা বলা আছে। দেন আমরা আরেকটা টার্মস আছে এখানে, মেথডস অফ রেজিং শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল আপনি কিভাবে রেজ করতে পারেন, শেয়ার ক্যাপিটাল বাড়ানোর পন্থাগুলো হচ্ছে নিচের এই পন্থায় শেয়ার ক্যাপিটাল বাড়ানো যায়। একটা হচ্ছে বলছি আমরা প্রসপেক্টাস ইস্যু করবে, এর মাধ্যমে আপনার অনেকে টাকা পয়সা দিবে, মানে কেনার জন্য ইনভেস্টররা আসবে, এইভাবে প্রসপেক্টাসের মাধ্যমে শেয়ার ক্যাপিটাল হতে পারে। আবার আরেকটা বলা হচ্ছে পাবলিক অফার, প্লেসিং মানে হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট আর কি, প্লেসিং এর মাধ্যমে হতে পারে, পাবলিক অফারের মাধ্যমে হতে পারে, অফার ফর সেল, কোনো কিছু বিক্রি করবে এরকম একটা অফার দিতে পারে। রাইট ইস্যু, কোম্পানির যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে রাইট শেয়ার ইস্যু করতে পারে। বোনাস ইস্যু, আপনার যে ডিভিডেন্ড দিবে সেই ডিভিডেন্ড না দিয়ে তাদেরকে শেয়ার দিয়ে দিতে পারে, ঠিক আছে, যেটাকে আমরা বলি বোনাস শেয়ার, এই বোনাস ইস্যু করতে পারে। এই পন্থা মাধ্যমে শেয়ার ক্যাপিটাল রেজ করতে পারে। তাহলে শেয়ার ক্যাপিটাল রেজ করার পন্থাটা এখানে কয়টা? 6টা পন্থা। প্রসপেক্টাস, পাবলিক অফার, প্লেসিং, এন অফার ফর সেল, এ রাইট ইস্যু, এ বোনাস ইস্যু। If a company loan capital কাকে বলা হয় দেখেন, if a company needs to raise more cash, যদি কোম্পানির রেজ ক্যাশ মানে বেশি দরকার, দেন ইট হ্যাজ 3 মেইন পসিবিলিটি। তখন সেক্ষেত্রে সে কি করে, প্রফিটটা রিটেন করে দেয়, রিটেন আর্নিংস এ তার থাকে সেগুলো, রিটেন প্রফিট। ইস্যু ফার্দার শেয়ার, নতুন করে আবার সে ইস্যু করতে, আরো শেয়ার ইস্যু করতে পারে, বড় দা মানি, অথবা সে এই লোন কোথাও থেকে, ব্যাংক থেকে হোক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে হোক অথবা সে ইয়ে থেকেও সে এগুলো বড় করতে পারে। তাহলে কোম্পানি 3 ভাবে আপনার ক্যাপিটাল অথবা লোন নিতে পারে, লোন আর ক্যাপিটাল হবে এখানে, লোন আর ক্যাপিটাল নিতে পারে। একটা রিটেন প্রফিট, ইস্যু ফার্দার শেয়ার, বড়দা মানি। এই ছিল আমাদের মোটামুটি ইন এডিশন ছিল যে পয়েন্টগুলো, এই জন্য আমি এখানে এটা আসলে বের করছি। এই থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কোশ্চেন আছে বলেন, সময় সংক্ষিপ্ত। আর ওই এই যে আপনি একটা বললেন প্রেফার্ড শেয়ারের ভিতরে লাস্ট একটা পয়েন্ট ছিল, একটা পার্টিসিপেটিং যেটা ছিল,
ওইটা ইন্টারমিডিয়েটের বইতে আমরা যখন পড়ছি তখন ওটা লেখা ছিল যে এটা হচ্ছে কমন অর্ডিনারি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার পরে তখন আবার এই পেপার স্টক হোল্ডাররা সেখানে সেই ডিভিডেন্ডে আবার হচ্ছে ক্লেম করে, এটা লেখা ছিল আর কি, যে হ্যাঁ হ্যাঁ পার্টিসিপেটিং শেয়ার হোল্ডার। ঠিক আছে, আপনার কনসেপ্ট ঠিক আছে, ওইটাই সঠিক। আমারটা মনে হয় ভুল হয়েছে। পার্টিসিপেশন মানে ওইটাই, আপনার প্রফিট পার্টিসিপেশনে এসে অংশগ্রহণ করতে পারবে, রাইট? এখন বলেন প্রেফারেন্স শেয়ার তাহলে কত প্রকার এখানে পাইলাম? স্যার কলেবল, কনভার্টিবল, তারপর হচ্ছে কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ, জি স্যার, নন কিউমুলেটিভ আর পার্টিসিপেটিং। থ্যাংক ইউ, আপনি এটা মানে ধরতে পারছেন আর কি এই জিনিসটা, ঠিক আছে? তাহলে আমরা শেয়ার ক্যাপিটাল আমরা বলতে আমরা কি কি শেয়ার ক্যাপিটাল আছে? স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার এই পার্টিসিপেটিং যেটা, এটা নিয়ে এইখানে পার্টিসিপেটিং শেয়ার হোল্ডার যারা, তারা কিসে কিসে পার্টিসিপেট করতে পারবে? প্রফিটে পার্টিসিপেট করতে পারবে, এমনি এজিএম বা ভোটিং এসবে? ওইটা না এজিএম বা ভোটিং এ না, প্রফিটে পার্টিসিপেশন থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার। বা আপনার যদি এজিএম এও যদি পার্টিসিপেশনের ওই ক্লজ দিয়ে দেয় তাহলে করতে পারবে আর কি, অর্থাৎ সে মানে কোম্পানিতে পার্টিসিপেট করতে পারবে, এটা হলো এখানের কথা আর কি। এখানে আপনি নরমালি যে ক্লজটা দেওয়া হয় এটা প্রফিটে এরকম একটা অপশন দেওয়া থাকে যে আপনাকে 10% তাদেরকে দিল, দেওয়ার পর অর্ডিনারি শেয়ার হোল্ডারদেরকে ফান্ড দেওয়ার পরে যেটা হবে। তবে নরমালি প্র্যাকটিস কিন্তু তা না, যে আপনি যদি পার্টিসিপেশন সে কিভাবে করবে, অর্ডিনারি শেয়ার হোল্ডাররা সব টাকা নিয়ে নিবে, তাইলে তাদের ভোট আছে, ক্ষমতা আছে, পার্টিসিপেশন করবে কই থেকে? এরকম শেয়ার স্যার নরমালি ইস্যু হয় না তার মানে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা বলছি অথরাইজ ইস্যু এবং পেড আপ ক্যাপিটাল, এই ক্ষেত্রে কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে বলেন? না স্যার, নাই স্যার, নাই। অনেকে নতুন থাকতে পারেন, দেখেন আপনার প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট সম্পর্কে কথা মানে জানেন সবাই, না কোনো জানার আছে? না স্যার জানি না, এটা একটু বলেন স্যার। প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট কি? প্রাইমারি মার্কেট হচ্ছে যখন শেয়ার ইস্যু করে, যখন শেয়ার আর ডিবেঞ্চার যেটা ইস্যু করে প্রথমবার, তখন তাকে বলা হচ্ছে প্রাইমারি মার্কেট। আর যে এই প্রাইমারি ইস্যুগুলো শেয়ার ইস্যু করার পরে সেগুলো যে স্টক এক্সচেঞ্জে যে আপনি এই দেখবেন আজকে শেয়ার কিনতে আছে ব্যস্ত আছে, এইগুলো হচ্ছে সেকেন্ডারি মার্কেট, ঠিক আছে? জি স্যার। নেক্সট, অথরাইজ ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল সম্পর্কে আরো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন নাই? না স্যার। পেড আপ ক্যাপিটাল কি অথরাইজ ক্যাপিটালের সমান হতে পারে? জি স্যার পারে। হ্যাঁ সমান হতে পারে, কিন্তু বেশি হতে পারবে না। বেশি হতে পারবে না, আপ টু হতে পারবে, তাই না? হ্যাঁ জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। শেয়ার ক্যাপিটাল কিভাবে রেজ করতে করার পন্থাগুলো কি কি? শেয়ার ক্যাপিটাল কিভাবে রেজ করা যায়? একজন বলেন। হাউ এ কোম্পানি রেজ ইটস শেয়ার ক্যাপিটাল? স্যার প্রসপেক্টাস দিয়ে পাবলিক অফার করে, তারপরে প্লেসিং করে, এন্ড অফার ফর সেলে, তারপরে স্যার রাইট ইস্যু, বোনাস ইস্যু ইত্যাদি এগুলোর মধ্যে। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, তারপরে দেন বলা হচ্ছে যে লোন মানে ক্যাপিটাল মানে কোম্পানির লোন ক্যাপিটাল যেটাকে বলা হয় আর কি। লোন ক্যাপিটালটা কি? লোন আর ক্যাপিটাল কি করতে পারে কোম্পানি? প্রফিট যেটা থাকে সেটা ডিভিডেন্ড না দিয়ে রিটেন করে রাখতে পারে, অথবা নতুন করে ফার্দার ইস্যু করতে পারে, শেয়ার ইস্যু করতে পারে,
হ্যাঁ, অথবা মানি বড় করতে পারে। কোম্পানির কাছে তিনটেই পন্থা। কোনো অর্গানাইজেশনের কাছে যদি সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে থাকে তাহলে তার কাছে তিনটা পন্থা থাকে তার ক্যাপিটাল স্ট্রং করার জন্য বা তার ব্যবসা বাণিজ্য চালানোর জন্য, লিকুইডিটি মিট আপ করার জন্য। একটা হচ্ছে রিটেন প্রফিট, ফার্দার শেয়ার ইস্যু, অথবা বড় দা মানি বড় করা। এখন আমরা একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আপনারা দেখেন, ইয়ে করে আমরা দেখতে পারি। কালকে আমাদের লাস্ট ক্লাস, ওখানে আমি মোটামুটি একটু চেষ্টা করতেছি যে আপনাকে অ্যানুয়াল রিপোর্টটা দেখাবো বা একটু রিভিউ টিভিউ জাতীয় কিছু যদি করতে পারি, এই জন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি। এক্সপ্লেইন দ্য মেইনটেনেন্স অফ ক্যাপিটাল প্রিন্সিপাল এন্ড রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, ওই যে তারপর প্রিন্সিপাল যেটা আছে সেই রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল ক্ষেত্রে সেই প্রভিশনগুলো তো এখানে বলে দিবেন। Explain the rules dealing with the possible imposition of personal liability upon the directors of insolvent company. Possible imposition of personal liability upon the directors for insolvent company. Insolvent company ডিরেক্টরদের ক্ষেত্রে তার পার্সোনাল লাইবিলিটি কিভাবে ইম্পোজিশন করে। জানা আছে না নাকি? দেখতে পারবো? রাইট শর্ট নোটস অন স্পেশাল রেজুলেশন প্রসপেক্টাস। প্রসপেক্টাস কি, স্পেশাল রেজুলেশন কি, এর উপর শর্ট নোটস লিখবেন। ডিসকাস ইউজুয়াল প্রসিডিংস অফ কন্ডাক্টিং অ্যান অ্যানুয়াল জেনারেল মিটিং অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 1994। এই যে প্রসিডিং অফ কন্ডাক্টিং অ্যানুয়াল জেনারেল মিটিং, এটা আমাদের ওই শিটে দেওয়া আছে, তারপর ইয়েতে দেওয়ার পাওয়ার পয়েন্টও দেখাইছি। What are the legal consequence of failure to hold AGM? AGM হোল্ড করতে যদি না মানে করতে ফেলুর হয় তাহলে তার লিগ্যাল কনসিকুয়েন্স গুলা কি কি, এখানে পেনাল্টি সহ দিবেন লিগ্যাল কনসিকুয়েন্স। And we are the shareholders of XYZ Limited. The company wants to raise more capital to increase the size of the company and expand its business. Give answer of the following question. What options does XYZ Limited company have to raise more funds for the business? যদি এটা প্রাইভেট লিমিটেড হয় তাহলে তার ক্ষেত্রে এক্সপানশন করার কি পন্থা আছে। এক্সপ্লেইন দ্য অ্যাবাভ ইফ XYZ ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি। যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে তার কাছে কি পন্থাগুলো আছে। Explain different form of companies and their legal status. Different form of company গুলা কি কি এবং তাদের লিগ্যাল স্ট্যাটাস গুলা কি কি। ঠিক আছে, তাহলে কোম্পানি ফর্ম কয়টা, তিনটা নাকি, বা আমরা লিগ্যাল স্ট্যাটাসের লিমিটেড, আনলিমিটেড কোম্পানি, প্রাইভেট কি বলি, প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, পাবলিক লিমিটেড বাই শেয়ার্স, লিমিটেড বাই গ্যারান্টি। Legal status ensures a company to contract at its own name. Explain the main advantages and disadvantages of the carrying on business through the medium of a company limited by shares. Explain the powers and duties of directors when in office. Explain the purpose and legal status of articles of association. Explain the ability of a company to take secured and unsecured loans, different types of security and the registration procedure. Describe two reasons supporting why a company form of business is superior to other forms of business. There are two types of companies: private limited company, public limited company. Mr. Karim mentioned in presentation all public companies are listed and all private limited companies are not listed with both sides. ঠিক আছে, এই কথাটা এটার মানে কি, এই কথাগুলোতে ব্যাখ্যা লিখবেন। Explain the rights of majority and minority shareholders. Explain the qualification, powers and duties of company secretary. The issued capital can be less than the authorized share capital, but it cannot be more than that. Do you agree with the statement? Explain. Explain the financial consequence of right issue, bonus issue, and dividend. Write down the rights and responsibilities of directors and shareholders separately. What are the different types of shares that can form capital, and what are the rights that attach with each class of shares? After conclusion statement in terms of essential factors on sole tradership, partnership, companies limited by shares. How do you distinguish between ordinary resolution and special resolution? এই ছিল আমার কাছে যা যা জিনিসপত্র আছে। এর ভিতরে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ঠিক আছে, আমি আপনাদেরকে কোম্পানি অ্যাক্টের যেটা আমি মানে পড়ানোর চেষ্টা মানে ইচ্ছা প্রকাশ করছিলাম, কালকে পারি কিনা জানি না, আমি আজকে আপনাদেরকে মেল করে দিব, আপনারা বাসায় দেখে নেবেন।
ঠিক আছে, মার্কার করে হাইলাইট একটু করছি, কিন্তু ওটা আপনাদেরকে দেখাতে পারিনি। কালকে কোন টপিকের উপর ক্লাস? কালকে আমি ওইটা দেখে নিবেন, ওইটার উপর কিছু আলোচনা করতে পারি। আমি অ্যানুয়াল রিপোর্টটা একটা অ্যানুয়াল রিপোর্ট দেখাবো, ঠিক আছে, এবং আমি মানে একটু পারলে একটু রিভিউ করবো আর কি। মিন্স হচ্ছে কি কি পড়বেন সেগুলো বলবো। হ্যাঁ, কালকে কি একদম লাস্ট ক্লাস? কালকে লাস্ট ক্লাস। স্যার ওই যে ডিফারেন্ট ফর্ম অফ কোম্পানিজ হ্যাঁ এন্ড দেয়ার লিগ্যাল স্ট্যাটাস, এরকম প্রশ্ন আসলে কি আমরা শুধু ওই প্রাইভেট আর পাবলিক লিমিটেড লিগ্যাল স্ট্যাটাস বলতে আমরা প্রাইভেট পাবলিক এগুলো লিখবো। কিন্তু অন্য জায়গায় দেখলাম আপনাদের ওই আরেকটা ইয়েতে দেখলাম সোল প্রোপ্রাইটারশিপ, জেনারেল পার্টনারশিপ, কর্পোরেশন, এগুলা কি দিব না কি স্যার? না, ওইগুলো তো কোম্পানি না, কোম্পানি আসছে না কি, এটা ফর্ম অফ কোম্পানিজ। ফর্ম অফ কোম্পানি, তো কোম্পানি তো আর ওইগুলো তো কোম্পানি না। তাহলে স্যার শুধু প্রাইভেট পাবলিক এই দুটো দিলে চলবে? ওইগুলো হচ্ছে আপনার বিজনেস, ওগুলো হচ্ছে কি বিজনেস, ফুল প্রপার্টিশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস, পার্টনারশিপ কোম্পানি না কিন্তু। কোম্পানি মানে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যেটা কোম্পানি সেটাই কোম্পানি। ক্লিয়ার? স্যার এখানে শুধু এই দুটো দিব নাকি এই দুটো দিলে চলবে নাকি আবার এই যে পাবলিক তিনটা কোম্পানির লিগ্যাল স্ট্যাটাস গুলো দিবেন, তিনটা কোম্পানি যে লিগ্যাল স্ট্যাটাস। ঠিক আছে, অথবা ডিফারেন্ট ফর্মস অফ কোম্পানি আপনি ওইটা লিখতে পারেন। আমি যেগুলো বলছি অ্যাকর্ডিং টু ওনারশিপের ভিত্তিতে প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, আর কি কি যেন বললাম, লাইবিলিটির ক্ষেত্রে লিমিটেড লাইবিলিটি, আনলিমিটেড লাইবিলিটি, হ্যাঁ, লিমিটেড লাইবিলিটি বা শেয়ার লাইবিলিটি বা গ্যারান্টি, এইভাবে দিতে পারে। অর্থাৎ কোম্পানির ডিফারেন্ট পার্টগুলো লেখেন। কর্পোরেশন আসবে না স্যার নাকি? হ্যাঁ বলেন, কর্পোরেশন কি আসবে? কোনটা? যে কোম্পানিজ ফর্ম আসবে কিনা সেটা তো যিনি কোশ্চেন কে করে। না না, আমি বলছি অ্যানসারটা স্যার, অ্যানসারে যখন আমরা ওই ডিফারেন্ট ফর্মস আসবে হ্যাঁ কোম্পানিজ, হ্যাঁ, তখন কি কর্পোরেশন কি দিব আমরা? কর্পোরেশন মানে কোম্পানি, এখন কর্পোরেশন নাই, কর্পোরেশন কিসের আবার কোম্পানি? কর্পোরেশন আসবে না, এগুলো কোম্পানি। আপনি কোম্পানি লিখবেন, আমার শীটে অনেক ক্ষেত্রে কর্পোরেশন আছে, কর্পোরেশন না, কোম্পানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, নেক্সট বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার শর্ট নোটে যখন মানে অন্য কিছু মনে না থাকে জাস্ট ডেফিনিশনটা দিলেই এনাফ না স্যার, চলবে? ভালো বুঝতেছি না, আবার বলেন। অর্থাৎ কি শর্ট নোটে স্যার যদি সবকিছু মনে না থাকে শুধু ডেফিনিশনটা দিলে চলবে? সেটা চলে কিনা সেটা কি করবেন, না মনে না থাকলে তো কিছু করারই নেই। মনে না থাকলে কিছু করার নাই, আপনি ডেফিনেশন দিলে তো আর সব চলবে না, এটা ডিপেন্ড করবে আপনার নাম্বারের উপর। কত নাম্বার দেওয়া আছে, আপনার নাম্বার দেওয়া আছে 1 নাম্বার, ডেফিনেশন তো যথেষ্ট। 2-3 নাম্বার দেখি স্যার, 3 নাম্বারের জন্য আসলে 3 নাম্বারের জন্য ডেফিনেশন দিবেন, एग्जांपल দিবেন, একটা एग्जांपल দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে একটু। 3 নাম্বার তো এমনি হবে না। ক্লিয়ার? তাহলে কি স্যার 3 নাম্বারই পাওয়া যাবে না আবার কম পাওয়া যাবে? এটাও ডিপেন্ড করবে টিচার টু টিচার, কে খাতা কাটতেছে। ঠিক আছে, থিওরিক্যাল তো আপনার 60%, 70%, 80% মার্কস দিবে, 100% দিবে। স্যার এটাতে তো আইনের বাইরে তো আর কিছু নাই, কাজে 100% না পাওয়ার তো কোনো আপনি কারণ নাই। আইনের বাইরে দিবে না, কিন্তু আপনি আইন পুরো লিখতে পারবেন না। যেমন প্রথমে আপনি সেকশন নাম্বার এত বলেন নাই, ঠিক আছে, তো এরকম মানে টিচারের হাতে ক্ষমতা আছে। সঠিক স্যার। তারপর আপনার কোশ্চেন আছে? আমাদের তো স্যার সিলেবাস প্রায় শেষই হয়ে গেল। সিলেবাস তো শেষ হবে, ক্লাসও তো শেষ, আজকে শেষ ক্লাস, আগামীকাল শেষ ক্লাস। স্যার যারা রেজাল্টের উপর ভর্তি হয়েছিলাম স্যার, ওই ফার্স্ট দিকের কিছু ক্লাস মিস গেছিল, ওদের তো ওটা স্যার লস। এখন মিস হলে তো এটা দায়িত্ব আপনার, কি করব, আমরা কি করব?
ওইটা স্যার নিজেকে কভার করতে হবে স্যার। হ্যাঁ, ওই যে শীট আছে আপনাদের ওই গ্রুপে ঢুকে ওখান থেকে নিয়ে নেবেন। ক্লাস ছাড়াও পাস করা যায়, সমস্যা নাই, আপনি হতাশ হওয়ার কিছু নাই। জি স্যার, স্যার সেরকম অভিজ্ঞতা আছে স্যার। হ্যাঁ, সেটাই। ওকে, বেস্ট লাক ফর এভরিবডি। থ্যাংক ইউ স্যার, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। করেন স্যার পুরোটা জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।